আসসালামু আলাইকুম। তোমাদের সব্বাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা তড়িৎ প্রবাহে চুম্বকক্রিয়া ও চুম্বকত্ব অধ্যায়টার ৪ নম্বর লেকচারটা করতে যাচ্ছি। ন এর আগের ক্লাসগুলোতে দেখবা এই প্লেলিস্টেরই এর আগের ক্লাসগুলোতে ০ থেকে আমি লেকচার শুরু করেছিলাম। তো সবার আগে তোমরা যখন এই চ্যাপ্টারটা শুরু করবা, সবার আগে তোমাকে ০ ক্লাসটা করে আসতে হবে। তারপরে ১ নাম্বারটা করবা। এভাবে সিরিয়াল ওয়াইজ তুমি সবগুলা ক্লাস করবা। আচ্ছা, তো নরমালি আমি তোমাদের সবার কাছে দুঃখিত যে আমি আসলে রেগুলারিটি মেইনটেইন করতে পারতেছি না। একটা কনটেন্ট বানাইতে অ্যাকচুয়ালি অনেক বেশি সময় লাগে। তার উপরে তোমার হচ্ছে আমার টার্ম ফাইনাল চলতেছে। আর আমি একা একটা মানুষ। সো আই গেস তোমরা এটা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সো চলো আমরা হচ্ছে তোমার লেকচার 4 টা শুরু করি। ওকে? আচ্ছা। দেখো, আমরা লেকচার 4 এর মধ্যে লরেঞ্চ বল নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? তো এখন এই লরেঞ্চ বল জিনিসটা কি, আগে চলো সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখানে বলা হচ্ছে যে কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র যুগৎপথ মানে দুইজন একই সাথে উপস্থিত থাকবে। বুঝতে পারছো? যুগৎপথ মানে কি? তোমার একই সাথে তড়িৎ ক্ষেত্রও থাকবে, আবার একই সাথে তার সাথেই তোমার চৌম্বক ক্ষেত্র থাকবে। এটাকে বলা হয় তোমার যুগৎপথ। এই যুগৎপথ বিদ্যমান থাকলে সেখানে একটি গতিশীল চার্জ যে লব্ধি বল অনুভব করে তাকে আমরা লরেঞ্চ বল বলি। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি কোনো স্থানে যদি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র একই সাথে উপস্থিত থাকে, তাহলে সেখানে একটা গতিশীল আধান যদি আমরা তোমার প্রবাহ করি বা একটা গতিশীল আধানকে যদি ছেড়ে দেই, সেই গতিশীল আধানটা যে লব্ধি বলটা অনুভব করতেছে, লব্ধি বলটা কেন বলো তো? লব্ধি বল অনুভব করবে কারণ হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্রে একটা মানে সিগনিফিক্যান্ট বল থাকবে, চৌম্বক ক্ষেত্রে কিন্তু একটা পার্টিকুলার বল থাকবে। তো দুইটা বলের একটা লব্ধি বল পাবো। সেই লব্ধি বলটা যে অনুভব করতেছে না, সেই লব্ধি বলটাকে বলা হয় কি বলতো? লরেঞ্চ বল। চলো আমরা যদি একটু অ্যানিমেশন দেখার চেষ্টা করি। দেখো, একটু যদি ভালো মতো করে তাকাও, দেখো এখানে কি হয়েছে। এখানে আমি তোমার একটা স্থানাঙ্ক ব্যবস্থা ড্র করছি। স্থানাঙ্ক ব্যবস্থাটা হচ্ছে তোমার এক্স এক্সিস, ওয়াই এক্সিস এবং জেড এক্সিস মিলে হয়েছে। এই স্থানাঙ্ক ব্যবস্থায় আমি একটা তোমার কিউ পরিমাণ আধানকে নিয়ে আসছি, ঠিক আছে? এই কিউ পরিমাণ আধানটা, ঠিক আছে, এই যে তুমি এখানে যে কিউ পরিমাণ আধানটা দেখতেছো, এই কিউ পরিমাণ আধানটা এই দিক বরাবর ভি বেগ প্রাপ্ত হয়েছে, ঠিক আছে? অর্থাৎ তোমার এই যে তুমি এটাকে চিন্তা করতে পারো যে হচ্ছে এই যে তোমার 3D ডায়াগ্রামটা আছে, 3D ডায়াগ্রামের এই দিক বরাবর যেদিকে আমি ভি এর তীর চিহ্নটা আঁকছি, এই দিক বরাবর তোমার এই কিউ আধানটা গতিশীল, ঠিক আছে? এবং দেখো এই কিউ আধানটার সাথে তোমার একটা নির্দিষ্ট কোণে একটা কি আছে বলতো? চৌম্বক ক্ষেত্র, সরি হ্যাঁ, একটা চৌম্বক ক্ষেত্র আছে যেটা হচ্ছে তোমার এই দিক বরাবর গতিশীল, বুঝছো? এখন দেখো, এখন তোমাকে যদি বলি যে এই চৌম্বক ক্ষেত্রের কারণে এই যে ভিবেগে থাকা যে আধানটা তুমি দেখতে পারতেছো কিউ আধান, এই আধানটা যে বলটা অনুভব করবে সেই বলটার মান কত? ঠিক আছে, তোমরা কিন্তু এই জিনিসটা খুব ভালো মতো করেই জানো যে দেখো, আমি জিনিসটাকে এইভাবে বলতে পারবো যে প্লাস কিউ পরিমাণ আধান সুষম চৌম্বক ক্ষেত্রে, ঠিক আছে? তুমি এটাকে বলতে পারবা সুষম চৌম্বক ক্ষেত্রে। কেন সুষম চৌম্বক ক্ষেত্র বলা হচ্ছে? কারণ তোমার চৌম্বক ক্ষেত্রটা কনস্ট্যান্ট, চৌম্বক ক্ষেত্রের মানটা তোমার সবসময় ধ্রুবক থাকবে, চৌম্বক ক্ষেত্রের মানটা চেঞ্জ হবে না। তার মানে দেখো, প্লাস কিউ পরিমাণ আধান তুমি একটা সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করবা। কি করবা? সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপন করবা। এবং সুষম চৌম্বক ক্ষেত্রটা কি? সুষম চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে তোমার এই যে বি ভেক্টর দিয়ে যে চৌম্বক মানে বি ভেক্টর দিয়ে যেই ডিরেকশনটা প্রকাশ করতেছে, ওই ডিরেকশনটা হচ্ছে তোমার সুষম চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। ওকে? আচ্ছা, এখন দেখো এই কিউ পরিমাণ আধান সুষম চৌম্বক ক্ষেত্রে ভি বেগে গতিশীল, ঠিক আছে? এই ভি যে ভেক্টরটা দেখতেছো, এই ভি ভেক্টরের দিক বরাবর তোমার আধানটা গতিশীল। ওকে? এই গতিশীল যদি হয়, ঠিক আছে, এটা যদি গতিশীল হয়, তাহলে বলো তো এই চৌম্বক ক্ষেত্র দ্বারা একটা বল সে অনুভব করবে। এই বলটার যে মান, এই মানটা আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়ে আসছি, তাই না? দেখো, চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানটা কত হবে, ঠিক আছে? আমি যদি এই মানটাকে আমি এফ এম ধরতেছি, ঠিক আছে? তোমার এই অ্যানিমেশনের মধ্যে এই মানটাকে এফ দেওয়া আছে, আমি এটাকে এফ এম ধরতেছি। তো এফ এম ইকুয়ালস টু আমরা কি জানি বলো তো? এই যে চার্জ চার্জের যে তোমার মানটা, এর সাথে আমরা কি করব? এর সাথে হচ্ছে আমরা তোমার এই ভেক্টর গুণ করব, তাই না? ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। এখন যদি ডিরেকশন তোমাকে বলি, তাহলে তুমি তো বাম হস্তনীতি অলরেডি জানো, ফ্লেমিং এর বাম হস্তনীতি দিয়ে তুমি বের করে ফেলতে পারবা। তাছাড়াও তুমি চাইলে হচ্ছে এই যে ক্রস প্রোডাক্টের যে তোমার দিক বের করার যে সিস্টেমটা, সেটাও এখানে ইউজ করতে পারো। কিভাবে? তুমি খুব ভালো মতো করেই জানো যে আমাদের ক্রস প্রোডাক্টের দিক বের করার জন্য সবার আগে আমাকে লক্ষ্য করতে হবে কাকে দিয়ে আমি ক্রসটাকে গুণ করতেছি, ঠিক আছে? সবার আগে আমার কি আছে? সবার আগে দেখো আমার বেগ ভেক্টরটা আছে। তাহলে বেগ ভেক্টর থেকে আমার পরে কোন ভেক্টরটা আছে? পরে হচ্ছে আমার বি ভেক্টরটা আছে। তাহলে আমার বেগ ভেক্টর থেকে বি ভেক্টরের সবচেয়ে যে মানে কি বলবো, লোয়েস্ট যেই তোমার রোটেশনটা হবে, সেই রোটেশনটাই আমার হচ্ছে বের করতে হবে। তাহলে দেখো, আমি যদি সবচেয়ে কম রোটেশন টা একটু চুজ করার চেষ্টা করি, এখানে দেখো ভি ভেক্টরটা তোমার এই দিক বরাবর কাজ করতেছে। তো ভি ভেক্টর থেকে বি ভেক্টরে যদি আমি সবচেয়ে কম রোটেশনটা নিই, তাহলে রোটেশনটা হবে আমার এই দিক বরাবর, রাইট? কারণ দেখো, আমি যদি এই দিক বরাবর রোটেশন নিই, এই রোটেশনটা অনেক বড় হচ্ছে। তো আমাকে শর্টেস্টটা নিতে হবে। এখন শর্টেস্টটা দেখো তো অ্যান্টি ক্লকওয়াইজ না, অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে লম্ব দিকে, ঠিক আছে? অর্থাৎ আমার
বলটা হবে এই উপরের দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে লম্ব দিকে, মানে তোমার হচ্ছে উপরের দিকে, আর যদি তোমার ক্লকওয়াইজ হতো তাহলে এটা তোমার কি হইতো বলো তো, নিচের দিকে হয়ে যেত। বুঝতে পারছো? ওকে, তার মানে দেখো আমার বলটা, এটা কোন বল বলো তো? এটা হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল। এই চুম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানটা উপরের দিকে। বুঝতে পারছো না? ফ্লেমিং এর বামহস্ত নীতি দিয়েও বের করে ফেলতে পারবা। তাহলে দেখো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আমার চুম্বক ক্ষেত্রটা, এই যে তোমার ইয়াটা আছে, চার্জটা আছে, চার্জ পার্টিকেলটার উপরে কি পরিমাণ বল অনুভব করতেছে সেটার মান, তাই না? আচ্ছা, এইবার দেখো শুধু কি চৌম্বক ক্ষেত্রটা তোমার বল দিবে? লরেন্জ বলটাকে ডিফাইন করার জন্য আমার তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুজনেরই উপস্থিত থাকা লাগবে। তো এখন দেখো এখানে আমাকে এখন তড়িৎ ক্ষেত্র নিয়ে একটু কাজ করতে হবে। মোটামুটি চৌম্বক ক্ষেত্র দিয়ে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার। এবার দেখো আমরা যদি একটু দেখি যে তোমার হচ্ছে এই ক্ষেত্রে তড়িৎ বলটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? সেটা যদি আমরা একটু ফাইন্ড আউট করি, সেম ভাবে আমি তোমার একটা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে নিলাম। এই স্থানাঙ্ক ব্যবস্থার উপরে আমি কি করব, একটা কিউ পরিমাণ আধানকে স্থাপন করব। এই কিউ পরিমাণ আধানটা ভি বেগে গতিশীল। এই যে এখন দেখতেছো যে যেদিকে, এটা ভি বেগে গতিশীল, এবং দেখো তোমার একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে আছে, যে যাদের থেকে প্রাপ্ত বল সে পাচ্ছে কি বলতো, এফ পরিমাণ বল প্রাপ্ত হচ্ছে, এবং এই বলটার ডিরেকশন হচ্ছে তোমার উপরের দিকে। এই তো, বুঝতে পারছো? এখন মনে করো সাপোজ আমি এখানে কি করতেছি, আমি এখানে যদি একটা তড়িৎ ক্ষেত্র যদি চিন্তা করি, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র যদি চিন্তা করি, তাহলে আমার তড়িৎ ক্ষেত্রটা হবে এই চৌম্বক ক্ষেত্রের সাথে এই দিক বরাবর, ঠিক আছে? আমার মনে করো আমি তোমাকে বলতেছি যে আমার চৌম্বক ক্ষেত্রটা তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্রটার সাথে তোমার তড়িৎ ক্ষেত্রটা এই দিক বরাবর কাজ করতেছে। এটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রের দিক, ঠিক আছে? এটা কি বলতো? এটা হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রের দিক। দাঁড়াও এটাকে একটু সুন্দর করে আঁকি। তোমাকে যদি এখন বলা হয় যে এই যে চৌম্বক ক্ষেত্রটার জন্য যে বলটা অনুভব করবে, সেটা তো আমি এখানে দেখতে পারতেছি, যেটাকে আমরা তোমার এফ এম দিয়েও দেখলাম, যে এফ এম ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি, তাই না? এটা আমরা একটু আগে দেখলাম। এখন দেখো তো, এখানে যদি আমরা তোমার চৌম্বক ক্ষেত্রটা বাদ দিই, এবার যদি তড়িৎ ক্ষেত্রটা কাছে আসে, তড়িৎ ক্ষেত্রটাও তো এখানে উপস্থিত আছে, তাই তো? তো এই তড়িৎ ক্ষেত্রটার জন্য এই যে কিউ পরিমাণ আধানটা দেখতেছো, এই কি পরিমাণ বল অনুভব করবে বলো তো? এই হচ্ছে দেখো তো তড়িৎ ক্ষেত্রর সাথে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম না, যে এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ই। দেখো তো ঠিক এই পরিমাণ বলই সে অনুভব করবে না। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার কি বলতো, ওই কিউ আধানটা যে পরিমাণ তোমার তড়িৎ বল অনুভব করতেছে সেটার মান, তড়িৎ ক্ষেত্রের জন্য যে প্রযুক্ত বলটা সেটা বের হয়ে গেছে। এখন দেখো তোমার এখানে দুইটা বলের লব্ধি নেওয়া লাগবে। আলটিমেটলি তুমি এখানে কি করবে, এখানে তুমি দুইটা বলের লব্ধি নেবে। একটা বল হচ্ছে তোমার, দেখো এই দিক বরাবর কাজ করতেছে, দেখতে পারতেছো তো, যেটা হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র দ্বারা সৃষ্ট বলটা। আর দেখো তড়িৎ ক্ষেত্র দ্বারা সৃষ্ট বলটা তোমার হচ্ছে এই হলুদ রেখাটা যেদিকে আসছে সেদিক বরাবর কাজ করতেছে। তাহলে তুমি এদের একটা লব্ধি বল পাবা, রাইট? তো আমরা সেই লব্ধি বলটাকে নিয়ে কাজ করবো। ওকে, তাহলে দেখো আমরা যদি এর লব্ধি বলটা এবার বের করি একটু, এই যে এখানে তোমার সুন্দর মতো করে দেয়া আছে, তুমি এটা না দেখলেও বুঝতে পারবা, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমার এখানে একটা চার্জ পার্টিকেল ছিল, ঠিক আছে? এখানে একটা তোমার চার্জ পার্টিকেল ছিল, এটা তোমার পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, আমি জাস্ট ব্ল্যাঙ্ক দিচ্ছি। তো এই চার্জ পার্টিকেলটা তোমার হচ্ছে এই দিক বরাবর এফ এম বল অনুভব করতেছিল, চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলটা অনুভব করতেছিল, এবং তোমার এই দিক বরাবর এফই বা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ডের কারণে যে বলটা ছিল সেই বলটা অনুভব করতেছিল, ঠিক আছে? এই বলটার মান ছিল কিউ ইন্টু ই। আর এই বলটার মান ছিল কি বলতো, এই বলটার মান ছিল তোমার কিউ ইন্টু ভি ভেক্টর ইন্টু বি ভেক্টর, রাইট? মানে ক্রস গুণফল আর কি। ওকে, মোটামুটি এতটুকু তো ক্লিয়ার। এখন দেখো তো, তোমাকে যদি বলি যে এই দুইটা বলের লব্ধি বলটা কোন দিক হবে, এই দুইটা বলের লব্ধি বলটা অবশ্যই এদের এই দিক কোনো ডিস্টেন্সে হবে, এবং এদের মধ্যবর্তী কোণটাকে তুমি থিটা চিন্তা করতে পারো, রাইট? আচ্ছা, মধ্যবর্তী কোণটা যদিও আমাদের দরকার হবে না আপাতত, সো ইন কেস আমরা এটাকে ভুলে যাই। তো এখন দেখো আমার যে লব্ধি বলটার এখন মান কত হবে, ঠিক আছে? দেখো লব্ধি বল, অতএব লব্ধি বলটাই তো আমার লরেঞ্জ বল, তাই না? তো এই লব্ধি বলের মান কত হবে? লব্ধি বল ইকুয়ালস টু আমি লিখতে পারবো এই এফ এম প্লাস এফ ই। কেন এটা লিখতে পারতেছি? কারণ দুইটাই দেখো তোমার ভেক্টর ফর্মেটে আছে, সো আলটিমেটলি আমাদের ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এখানে একটা ভেক্টর চিহ্ন দিয়ে দিই। দেখো দুইটা বলই কিন্তু আমার ভেক্টর ফরম্যাটে আছে। তো ভেক্টর ফরম্যাটে থাকলে আমার সুবিধা কি বলতো? ভেক্টর ফরম্যাটে থাকলে মানে লব্ধি বের করার যে ফর্মুলা সেটা ইউজ করতে হবে না, আমি ডিরেক্ট জাস্ট ম্যানুয়ালি যোগ করতে পারবো। তো দেখো আমি এখানে ম্যানুয়ালি যোগ করতেছি। এফ এম এর মান আমি জানি কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর, প্লাস এখানে দেখো তো এফ ই সমান সমান আমি জানি কিউ ইন্টু ই ভেক্টর, রাইট? ওকে, তাহলে দেখো আমি যদি এখন বলি যে লরেঞ্জ বল, এটি কিন্তু আমার লরেঞ্জ বলের ফর্মুলা হয়ে গেছে, ঠিক আছে? অতএব লরেঞ্জ বল ইকুয়ালস টু, দেখো আমি এইভাবে লিখতে পারি যে কিউ ইন্টু ইটাকে আগে আনি, প্লাস কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর,
ওকে, এটাই কিন্তু আমার লরেন্জ বলের ফর্মুলা। ওকে, বুঝতে পারছো? এটাই হচ্ছে আমার লরেন্জ বলের ফর্মুলা। তাহলে দেখো আমি তোমাকে হালকা একটু রিভিউ করে দিই। আমি এখানে কি করলাম আমি তোমাকে বলে দিচ্ছি। আমি প্রথমে তোমাকে লরেন্জ বলের সংজ্ঞাটা দিলাম যে লরেন্জ বল জিনিসটা কি? কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র যদি তোমার একই সাথে উপস্থিত থাকে তাহলে সেখানে যদি একটা গতিশীল আধানকে আমরা তোমার ছেড়ে দেই তাহলে সেই গতিশীল আধান লব্ধি বল অনুভব করবে। যে লব্ধি বলটাকে আমি তোমার বলতেছি লরেন্জ ফোর্স, ঠিক আছে? এখন এই যে লব্ধি বলটা আছে এই লব্ধি বলটা অনুভব করতেছে, ঠিক আছে? তো এই লব্ধি বলটা সৃষ্টি হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের জন্য। তো আমি প্রথমে দেখলাম যে আমার চৌম্বক ক্ষেত্রটা তোমার কি পরিমাণ বল দিচ্ছে, ঠিক আছে? সেটা আমরা দেখলাম যে তোমার কি পরিমাণ সুষম। অবশ্যই এটা কিন্তু সুষম চৌম্বক ক্ষেত্র এবং সুষম তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে? মানে চৌম্বক ক্ষেত্র এবং তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের যে মানটা এটা কিন্তু তোমার অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, বুঝতে পারছো তো? ওয়েট, তার মানে দেখো এই যে এখানে তোমার রাইট হ্যান্ড রুল যেটা দেখাচ্ছে এটা হচ্ছে তোমার কি রুল বলো তো? এটাকে আমরা তোমার ফ্লেমিং এর বাম হস্ত নীতিও বলতে পারি, বা অসুবিধা নাই। দেখো মানে এখানে যে জিনিসটা বলা হয়েছে এটা এটা তুমি বাম হস্ত নীতি দিয়েও করতে পারো। আমি তোমাকে হচ্ছে ক্রস প্রোডাক্ট দিয়েও দেখাইছি, তাই না? তো বাম হস্ত নীতিতে তোমার কি হচ্ছে বলো তো? বাম হস্ত নীতিতে দেখো আমি যদি একটু তোমাকে পিছন নিয়ে যায় আরেকবার একটু দেখাই। দেখো আমি তোমার হচ্ছে পুরা যে আমার হাতের অংশটুকু আছে, দেখো পুরা যে হাতের অংশটুকু আছে আমি এটা তোমাকে শিখাইছি অলরেডি। এখান থেকে দেখো মধ্যমা আঙ্গুলটাকে তুমি বরাবর স্থাপন করবা। আর তোমার যে তর্জনী আঙ্গুলটা থাকবে সেই তর্জনী আঙ্গুলটাকে তুমি হচ্ছে দিক বরাবর স্থাপন করবা। তাহলে তোমার যে এখানে বৃদ্ধা আঙ্গুলিটা যে দিকটা নির্দেশ করবে সেই দিকটাই হবে তোমার চুম্বক ক্ষেত্রের দিক। তাহলে দেখো এই যে আমি তোমার হচ্ছে মধ্যমা আঙ্গুলটাকে, এই যে আমার মধ্যমা আঙ্গুলটা, ওয়েট আমি তোমাকে একটু দেখাই। এই যে আমার হচ্ছে আমি তোমার বেগের দিক বরাবর স্থাপন করছি। আর এই যে দেখো এটাকে আমি তোমার এই দিক বরাবর স্থাপন করবো, অর্থাৎ বিয়ের দিক বরাবর স্থাপন করবো। তাহলে আমার যে তোমার থামটা বা আমার যে তোমার বৃদ্ধাঙ্গুল এটা যে দিক বরাবর নির্দেশ করবে এটাই হবে আমার চুম্বক ক্ষেত্রের দিক। দেখো এই যে এটাকে আমি এবার রোটেট করে নিলাম। আচ্ছা তাহলে দেখো তো আমার যে এই ক্ষেত্রে তুমি যদি একটু ভালো মতো করে লক্ষ্য করো, দেখো এই যে বৃদ্ধাঙ্গুলিটা এবার উপরের দিকে নির্দেশ করতেছে। এই উপরের দিকটাই হবে তোমার কিসে বলো তো? বলের দিক। তার মানে আলটিমেটলি আমরা এখানে দুইটা ওইটি দেখছি যে তোমার হচ্ছে আমরা ক্রস প্রোডাক্টের রুলটা দিয়েও তোমার হচ্ছে আমরা দিকটা বের করতে পারতেছি। ক্রস প্রোডাক্টে আমরা তোমার শর্টেস্ট যে রোটেশনটা সেটা আমরা চিন্তা করি। সেটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে লম্ব হবে, সেটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা হচ্ছে মানে উপরের দিকে হবে অ্যান্টি ক্লকওয়াইজ হলে। আর তোমার হচ্ছে যদি ইয়া হয় শুধু ক্লকওয়াইজ হয় তাহলে সেটা তোমার নিচের দিকে হবে, খাড়া নিচের দিকে। এই আর কি, মোটামুটি তো এতটুকু ক্লিয়ার। তাহলে দেখো চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলটা আমি বের করতেছি যে চৌম্বক ক্ষেত্রটা আমার উপরের দিকে কাজ করতেছে এবং আমি জানি যে চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানটা কি হবে। অবশ্যই আমার যেখানে বেগ ভেক্টরটা আছে সেই ভেক্টরের সাথে আমি যদি তোমার চৌম্বক ক্ষেত্রের যে ভেক্টরটা আছে তাদের যদি একটা ক্রস প্রোডাক্ট নেই এবং সেটার সাথে যদি আমার চার্জের যে মানটা সেটা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে আমি কি পাবো? আমি তোমার বল ভেক্টরটা পাবো, তাই না? তার মানে এটা হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল ভেক্টর। ওকে, তাহলে দেখো চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বল ভেক্টরটা পেয়ে গেছি। এখন দেখো এরপরে আমরা দেখলাম যে তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা তো পাইছিলাম, কিন্তু আমরা তোমার এখানে ইলেকট্রিসিটি ফিল্ডের জন্য বা ইলেকট্রিক ফিল্ডের জন্য অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের জন্য আমার কি পরিমাণ বল অনুভব করবো আমাকে সেটা বের করতে হতো, তাই তো? তো আমি সেটা বের করার জন্য এখানে কি করলাম, আমি তোমার এখানে একটা ইলেকট্রিক ফিল্ড চিন্তা করলাম। দেখো আমি এখানে একটা কি চিন্তা করছিলাম, ইলেকট্রিক ফিল্ড চিন্তা করছিলাম যে ইলেকট্রিক ফিল্ড তোমার হচ্ছে একটা বল দিচ্ছে কাকে? এই চার্জটাকে, তাই তো? তো একটা চার্জকে যখন তুমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসবে সো ডেফিনেটলি সে একটা তোমার বল অনুভব করবে। এটা তো খুবই একটা মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে এটা তো খুবই একটা সত্য জিনিস, তাই না? তাহলে দেখো সে একটা বল অনুভব করতেছে, কে? চার্জ পার্টিকেলটা। তুমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যখন চার্জ পার্টিকেলটাকে স্থাপন করবা তখন সে একটা বল অনুভব করবে। এই বলটা আমরা দেখলাম যে এই বলটার দিকটা কোন দিকে হবে বলো তো? এই বলটার দিকটা তোমার অবশ্যই যেদিকে তড়িৎ ক্ষেত্রটা আছে সেদিক বরাবরই তোমার বলটার দিক হবে, তাই তো? আমি সেদিক বরাবরই তোমার একটা লব্ধি বল পাবো। তো এখন দেখো আমি তোমার এখানে দুইটা লব্ধি বল পেয়ে গেছি, ঠিক আছে? আমি দেখো এখানে তোমার দুইটা লব্ধি বল পেয়ে গেছিলাম। একটা লব্ধি বল তোমার হচ্ছে খাড়া উপরের দিকে কাজ করতেছিল, আর একটা লব্ধি বল তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে কাজ করতেছিল। এই দুটো লব্ধি বলের আমি আবার লব্ধি নিছি, ঠিক আছে? মানে এই দুইটা বলের আমি একটা লব্ধি বল বের করছি, যেটা আমরা তোমার ভেক্টরে করতাম। তো সেটা বের করার ফলে আমি তোমার দেখতেছি যে চৌম্বক ক্ষেত্র এবং তোমার তড়িৎ ক্ষেত্র দ্বারা যে তোমার টোটাল যে লব্ধি বলটা তৈরি হচ্ছে সেই বলটা হচ্ছে কিউ ইন্টু ই ভেক্টর প্লাস কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। তো এই যে পুরা যে মানটা পাইলাম এই মানটাকে আমি বলতেছি কি বলতো? লরেঞ্জ বল, বুঝতে পারছো? এখন দেখো এখানে একটু জিনিস তোমাকে মনে রাখা লাগবে যে লরেঞ্জ বলের দিকটা কোন দিক বরাবর হবে, ঠিক আছে? এই দিকটা হবে তোমার এফ এম যে ভেক্টরটা আছে এবং এফই যে ভেক্টরটা আছে, এফ এম এবং এফই যে ভেক্টরটা আছে এদের যে তোমার লব্ধির দিক সেই লব্ধির দিক বরাবর, অর্থাৎ ডিরেকশনটা হবে এই দিক বরাবর। লরেঞ্জ বলের ডিরেকশন কোন দিকে হবে বলো তো? লরেঞ্জ বলের ডিরেকশন হবে তোমার হচ্ছে এফ এম, অর্থাৎ তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্র দ্বারা সৃষ্ট বলটার যে ভেক্টরটা আছে সেটা, এবং দেখো তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্র দ্বারা সৃষ্ট যেই বলটা আছে তার যে ভেক্টরটা সেটা, এদের যে তোমার লব্ধি বলটা সেই লব্ধি বলের যে তোমার দিকটা সেটাই হবে হচ্ছে এই লরেঞ্জ বলের দিক। মনে থাকবে তো নাকি?
যদি মনে না থাকে একটু নোট করে নাও। আচ্ছা, মোটামুটি আমাদের লরেন্স বল হয়ে গেছে। জাস্ট এখানে আরেকটা মানে জিনিস আমি তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে যদি আমরা এখানে যে আধানটা নিছি, এই আধানটা তোমার হচ্ছে পজিটিভ ছিল, ঠিক আছে? আমরা এখানে যে আধানগুলো নিয়ে কাজ করলাম, এই সবগুলো আধান আমার কি ছিল বলো তো? পজিটিভ ছিল। হোয়াট ইফ যদি আধানটা তোমার নেগেটিভ হয়ে যায়, তাহলে বলের দিকটা তোমার নেগেটিভ হয়ে যাবে। মানে সবকিছু জাস্ট তোমার নেগেটিভ হয়ে যাবে। এখানে লিখে রাখো আধানটি ঋণাত্মক হলে বলের দিকটি বিপরীতমুখী হবে। জাস্ট এটা একটু মনে রাখবা। আধানটা যদি তোমার কখনো ঋণাত্মক হয়ে যায়, তাহলে বলের দিকটা বিপরীতমুখী হবে। ওকে? ওকে, এই তো। বলের যে দিকটার কথা বলতেছি, এটা কোন দিকটা বলো তো? এই লব্ধি বলের দিকটা। এটা কিন্তু তোমার তখন এই নিচ দিক হয়ে যাবে। বুঝতে পারছো? আর কিছু না। বাকি সবকিছু তোমার সেমই থাকবে। এবার চলো আমরা দেখি যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল চার্জের গতিপথ বিশ্লেষণ যদি করি, তাহলে দেখো এই টপিকটা বোঝার জন্য একটু মানে টাইম লাগবে, বাট এই টপিকটা অনেক মজাদার একটা টপিক, বুঝছো? এটা একটা তোমার অন্তর্মুখী চৌম্বক ক্ষেত্র, তাই না? এটা একটা কি বলতো? এটা হচ্ছে তোমার একটা অন্তর্মুখী চৌম্বক ক্ষেত্র। অন্তর্মুখী অন্তর্মুখী চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, অন্তর্মুখী চৌম্বক ক্ষেত্র। তো এই অন্তর্মুখী চৌম্বক ক্ষেত্রের মধ্যে মনে করো তোমার একটা চার্জকে তুমি এই চৌম্বক ক্ষেত্রটার মধ্যে তুমি ভি বেগে গতিশীল করলা, যে বেগের ডিরেকশনটা রেড কালারের যে তুমি অ্যারোটা দেখতেছো সেটা দিয়ে নির্দেশ করতেছে, ঠিক আছে? এবং দেখো তো তুমি যখন ভি বেগে এই যে এই ইলেকট্রনটাকে বা তোমার ধরো এই নেগেটিভ যে তোমার চার্জটা আছে, চার্জ পার্টিকেলটাকে যখন তুমি এই চৌম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে তুমি ছেড়ে দিবা, এবং দেখো তো চৌম্বক ক্ষেত্রের যে বলের দিকটা, অবশ্যই তো একটা ইলেকট্রন বা একটা চার্জ যখন তোমার গতিশীল হয়ে যায় এবং একটা অন্তর্মুখী চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গমন করে, তখন তো তার উপরে একটা তোমার প্রযুক্ত বল তৈরি হয়, তাই না? এই প্রযুক্ত বলটা কে তৈরি করে? এই অন্তর্মুখী চৌম্বক ক্ষেত্রটা তৈরি করে। এবং এই প্রযুক্ত বলের দিকটা কোন দিকে বলো তো? এই প্রযুক্ত বলের দিকটা কোন দিকে হবে? এই জন্য দেখো এখানে তুমি যদি একটু ভালো মতো করে দেখো, যে দেখো নর্মালি আমরা তোমার ফ্লেমিং এর যে বামহস্ত নীতিটা আছে, সেই নীতি অনুযায়ী আমরা কি করতাম বলো তো? আমরা বেগের দিকে তোমার হচ্ছে বেগের দিকে আমরা কি করতাম? আমরা বেগের দিকে তর্জনী আঙুলটাকে রাখতাম, এবং আমাদের যে তোমার মিডল ফিঙ্গারটা রয়েছে বা আমাদের যে তোমার মধ্য আঙ্গুলিটা রয়েছে, সেই মধ্য আঙ্গুলিটাকে আমরা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রটার দিকে রাখতাম, তাই তো? তো এখন দেখো, আমাদের যেহেতু চার্জটা নেগেটিভ, এজন্য আমরা হচ্ছে তোমার অবশ্যই তর্জনী আঙুলটার যেদিকে মানে বেগের দিকটা যেদিকে হওয়ার কথা, তর্জনী আঙুলটাকে আমরা তার বিপরীত দিকে রাখবো। সেই কথাটা এখানে বলা হয়েছে। দেখো এই যে বিপরীত দিকে রাখছি, যেহেতু আমার চার্জটা নেগেটিভ। যদি পজিটিভ হতো তাহলে আমি এদিক বরাবর রাখতাম, ঠিক আছে? এদিক বরাবর আমি তর্জনী আঙুলটাকে রাখতাম। যেহেতু তোমার চার্জটা নেগেটিভ, সেহেতু আমি কি করতেছি বলতো? তোমার তর্জনী আঙুলটাকে কি করতেছি? তর্জনী আঙুলটাকে আমরা বেগের উল্টা পাশে রাখতেছি, ঠিক আছে? তার মানে এই দেখো, এটা হচ্ছে তোমার বেগের দিক নির্দেশ করতেছে। এবং দেখো আমার যে এখানে চৌম্বক ক্ষেত্রটাকে আমি তোমার এই দেখো ভিতরে যে আঙুলটা দেখতেছো না, ভিতরে একটা আঙুল আছে, এই আঙুলটা দ্বারা চৌম্বক ক্ষেত্রটাকে নির্দেশ করতেছে। এটা তো তোমার অন্তর্মুখী চৌম্বক ক্ষেত্র। এই জন্য এটাকে আমরা হচ্ছে তোমার যে আমাদের মধ্যাঙ্গুলিটা রয়েছে, সেটা দিয়ে আমি তোমার হচ্ছে এই চৌম্বক ক্ষেত্রটাকে নির্দেশ করতেছি। তাহলে আমার যে বৃদ্ধাঙ্গুলিটা, এটা নির্দেশ করতেছে নিচের দিকে, তাই না? তার মানে দেখো আমার যেখানে তোমার চৌম্বক ক্ষেত্রের মানে এই চৌম্বক ক্ষেত্র দ্বারা যে প্রযুক্ত বলটা হবে, যেটাকে আমি এফএম বলতেছি, এফএম এর ডিরেকশনটা হবে নিচের দিকে, অর্থাৎ এই ডিরেকশনটা হবে এফএম এর, ঠিক আছে? এই যে তুমি গ্রিন কালারের যে রেখাটা দেখতেছো বা গ্রিন কালারের যে তুমি অ্যারোটা দেখতেছো, এটা আসলে কাকে নির্দেশ করতেছে? এটা আসলে তোমার চৌম্বক ক্ষেত্রটাকে নির্দেশ করতেছে। এখন হোয়াট ইফ যদি আমি এই আধানটাকে ছেড়ে দেই, ঠিক আছে? এই আধানটাকে যদি আমি তোমার এই চৌম্বক ক্ষেত্রটার উপরে ছেড়ে দিই, তাহলে কি হবে বলো তো? আধানটা তোমার এই চৌম্বক ক্ষেত্রটার মধ্য দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু দেখো কন্টিনিউয়াসলি সে কিন্তু এই দেখো এখানে তোমার একটা চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্রটা কন্টিনিউয়াসলি আধানটার উপরে বল প্রয়োগ করতেছে। এবং দেখো এদের মধ্যবর্তী কোণটা কিন্তু তোমার 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি হওয়ার কারণে তুমি একটা ফর্মুলা জানো, যে এফ ইকুয়ালস টু কি জানো বলো তো? কিউ ভি বি সাইন থিটা, রাইট? তুমি ফর্মুলাটা জানো। এই ফর্মুলায় তুমি যদি থিটা ভ্যালু 90 বসাও, তাহলে এটা মান কত থাকে? থিটা ভ্যালু 90 বসালে কত আসে? সাইন থিটা ভ্যালু তুমি যদি 90 বসাও, তাহলে 1 আসবে না? তাহলে দেখো এখান থেকে তুমি কিন্তু একটা সুন্দর পরিমাণ বল পাবা, ঠিক আছে? এখানে একটা তুমি চৌম্বক ক্ষেত্র মানে ক্ষেত্র থেকে তুমি একটা বল পাবা। এবং দেখো তো তোমার এই চৌম্বক ক্ষেত্র থেকে যে বলটা আসবে, সেই বলটা কাইন্ড অফ তোমার হচ্ছে এরকম একটা বৃত্তাকার পথ তৈরি করবে। দেখো এই যে চৌম্বক ক্ষেত্রটার মধ্যে তুমি যদি এই ইয়াটাকে দেখো, যে রোটেশনটা যদি দেখো তোমার ইলেকট্রনটা, তাহলে দেখবে যে সে আসলে চৌম্বক ক্ষেত্র থেকে বের হয়ে যেতে পারবে না বা মুক্ত হতে পারবে না। সে কন্টিনিউয়াসলি যেহেতু এই বলটা পেতে থাকবে, এই জন্য সে তার কন্টিনিউয়াসলি সে তার পথকে চেঞ্জ করবে, এবং পথ চেঞ্জ করতে করতে সে একসময় তোমার হচ্ছে একটা বৃত্তাকার রোটেশন ফুলফিল করবে। দেখো কিরকম ভাবে, তুমি যদি প্রতিটা পয়েন্টে চিন্তা করো, যে এই পয়েন্টে যখন তোমার চার্জটা আসবে, তখন এই চার্জটা যেতে চাইবে এদিক বরাবর, কিন্তু তাকে টেনে রাখবে কে বলতো? তাকে টেনে রাখবে তোমার হচ্ছে এফএম বলটা, তাই না? আমি ভুল বলছি একটু। আচ্ছা, এইখানে যখন তোমার চার্জটা আসবে, তখন কি হবে বলো তো? চার্জটা যেতে চাইবে এই নিচ দিক বরাবর, তাই তো? বাট তাকে তোমার হচ্ছে টেনে রাখবে কে?
তাকে তোমার হচ্ছে বাধা দিবে হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলটা। আবার তুমি এই পয়েন্টে আসো, এই পয়েন্টে সে যেতে চাইবে কোন দিক বরাবর বলো তো? এই দিক বরাবর। বেগটা তার হবে এই দিক বরাবর, কিন্তু তাকে টেনে ধরে রাখবে কে বলো তো? টেনে ধরে রাখবে হচ্ছে তোমার এই এফএম পরিমাণ বলটা, যেটা তাকে কেন্দ্রের দিকে আর কি তাকে মুখ করে টেনে ধরে রাখতেছে, ঠিক আছে? সেম ভাবে তুমি যদি আরো একটা পয়েন্ট কনসিডার করো এই পয়েন্টের জন্য, এই পয়েন্টে তুমি দেখবা যে এই যেতে চাইবে এই দিক বরাবর, বাট তাকে টেনে ধরে রাখতেছে এই দিক বরাবর, কে? চুম্বক ক্ষেত্রটা। তাহলে দেখো সে কিন্তু একটা তোমার মানে সেই নিজের মতো স্বাধীনভাবে সে আসলে যেতে পারতেছে না, মুভ করতে পারতেছে না, যার কারণে সে আসলে চুম্বক ক্ষেত্র থেকে কখনো মুক্ত হতে পারবে না। সে কন্টিনিউয়াসলি কি করবে? এই যে দেখো বৃত্তাকার পথটাতে ঘুরতে থাকবে। সে কন্টিনিউয়াসলি কি করবে? বৃত্তাকার পথটাতে ঘুরতে থাকবে, ঠিক আছে? বুঝতে পারছো? এবং দেখো তুমি যদি একটু ভালো মতো করে লক্ষ্য করো, এই যে তোমার এখানে এফএম যে বলগুলো তুমি দেখতে পারতেছো, এফএম বলগুলো সবগুলো তোমার কেন্দ্রের দিকে মুখ করে আছে, ঠিক আছে? এই সবগুলা বল দেখো তোমার এই সার্কেলটা যেটা তৈরি হয়েছে বা সার্কুলার যে পাতটা তৈরি হয়েছে, এই সার্কেলের কেন্দ্র দিক বরাবর মুখ করে আছে। তার মানে অবশ্যই এখানে তোমার একটা কেন্দ্রমুখী বল উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তো এই কেন্দ্রমুখী বলটার মান আমি কি বলতে পারবো বলো তো? কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী এই কেন্দ্রমুখী বলের মানটা কত হবে? এই কেন্দ্রমুখী বলের মানটা হবে তোমার এফএম, রাইট? আর এই কেন্দ্রমুখী বলটাকে তো অবশ্যই কেউ না কেউ যোগান দিবে, তাই না? তাহলে দেখো আমি এখানে বলতে পারবো যে আমার কেন্দ্রমুখী বলের যে ফর্মুলাটা সেটা কি বলতো? mv স্কোয়ার ডিভাইডেড বাই আর। এই যে বলটা, এই বলটাকে যোগান দিচ্ছে কে? এই বলটাকে যোগান দিচ্ছে তোমার এই এফএম, বুঝতে পারছো? এই কেন্দ্রমুখী বলটাকে যোগান দিচ্ছে কে? এফএম, বা হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র দ্বারা সৃষ্ট বলটা। তাহলে দেখো তো আমি এখানে মোটামুটি আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি, তাহলে কি আসতেছে? এফএম এর ভ্যালু আমি একটু আগে লিখছিলাম কত? কিউভি বি সাইন থিটা, তাই তো? ওকে, দেখো তো এখানে তোমার হচ্ছে কোনটা কত? কোনটা 90 ডিগ্রি না? থিটার ভ্যালু তো এখানে 90 ডিগ্রি, দেখি বুঝতে পারতেছো? অর্থাৎ ভি এবং এভাবে লিখতেছি, ভি এবং তোমার হচ্ছে এফএম এর মধ্যে যে কোনটা, সেই কোনটা হচ্ছে কত বলো তো? 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখো আমি এখানে কি বলতে পারবো? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইকুয়ালস টু কিউ ভি বি, রাইট? কেন? কারণ হচ্ছে তোমার সাইন 90 ডিগ্রি ভ্যালু 1। ওকে, মোটামুটি এতটুকু ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে দেখো তো আমি ব্যাসার্ধের মানটা বের করতে পারবো না? এখানে আর হচ্ছে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধের মানটা কি হবে? ব্যাসার্ধের মানটা হবে তোমার এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ভি ইন্টু বি। এই যে এটা একটা তোমার ফর্মুলা যেটা তোমাকে মনে রাখা লাগবে, ঠিক আছে? এটা একটা ফর্মুলা যেটা তোমাকে মনে রাখা লাগবে, এবং এই ফর্মুলাটা কি নির্দেশ করতেছে বলো তো? এই ফর্মুলাটা নির্দেশ করতেছে, দেখো আচ্ছা এখানে আরেকটা ব্যাপার, তুমি এখানে ভি কেটে ফেলতে পারবা, তাহলে উপরে একটা ভি পড়ে থাকবে, নিচে কোনো ভি থাকতেছে না। আলটিমেটলি ভি কি? ভি হচ্ছে তোমার বেগটাকে নির্দেশ করতেছে। তাহলে দেখো এম ভি ডিভাইডেড বাই কিউবি পড়ে থাকতেছে, এমভি ডিভাইডেড বাই কিউবি। এটা হচ্ছে আমার বৃত্তাকার পথের যে ব্যাসার্ধটা, সেটা বুঝছো? এখানে বৃত্তাকার পথে ব্যাসার্ধ এটা, এই যে তুমি বৃত্তাকার পথটা তৈরি করতেছে আধানটা, এই আধানটা যে বৃত্তাকার পথ তৈরি করতেছে, সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধটাই হচ্ছে কি বলতো? এই যে আর ইকুয়ালস টু এমভি ডিভাইডেড বাই কিউবি, ঠিক আছে? এটা বৃত্তাকার পথের ব্যাসার্ধ, লিখে রাখি বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ওকে, আগে তুমি এটা বুঝতে পারছো। এবং দেখো এখানে যে এমটা দ্বারা কি বোঝাচ্ছে? এমটা দ্বারা বোঝাচ্ছে আধানের ভর। এখানে তুমি যে আধানটা, এখানে আমি ইলেকট্রন ইউজ করতেছি, তাহলে এটা হচ্ছে তোমার ইলেকট্রনের ভর, বুঝছো? এটা আধানের ভর, আধানের ভর। এখানে প্রোটন ইউজ করলে প্রোটনের ভর ইউজ করতে। আচ্ছা, এখানে কি বলতো? কি হচ্ছে তোমার আধানের চার্জ। আচ্ছা, আধানের চার্জ, বাকিগুলো সম্পর্কে তো তোমার আইডিয়া আছেই, ঠিক আছে? এই ভি কি? ভি আধানের বেগ, আর বি কি? বি হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্রের মান, ঠিক আছে? তোমাকে বলে দিবে যে কত পরিমাণ চুম্বক ক্ষেত্র এখানে আসলে তোমার প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে? আলটিমেটলি তাহলে তুমি এই সবগুলা মান জানলে তুমি কিন্তু খুব সুন্দর মতো করে এই আর এর মানটা বের করতে পারবে। আর হচ্ছে তোমার এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। ওকে, মোটামুটি আমরা এতটুকু বুঝতে পারছি, তাই তো? আচ্ছা, তাহলে দেখো আমাদের এখান থেকে একটা অনুধাবনের কোশ্চেন আসতে পারে। অনুধাবনের কোশ্চেনটা কিরকম জানো? তোমাকে অনুধাবনে বলবে যখন একটা চার্জকে ভি বেগে আমি একটা তোমার অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে প্রবেশ করাবো, তখন কেন সে আসলে তোমার একটা সার্কুলার পাথ ক্রিয়েট করবে। তুমি ব্যাখ্যাটা এইভাবে বলবা, যদি কোনো বস্তুর সাথে বা বেগের দিকের সাথে 90 ডিগ্রি কোণে বল প্রয়োগ করা হয়, তবে ওই বস্তুর বেগের মানে কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বেগের দিকের পরিবর্তন হয়। অর্থাৎ গতিপথের পরিবর্তন হয়, এবং অনবরত যদি এভাবে বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুর বেগের দিকের সাথে 90 ডিগ্রি কোণে মানে একটা গতিপথ তৈরি করে, যে গতিপথটা দেখতে হয় তোমার বৃত্তাকার গতিপথ, এবং এই ক্ষেত্রে চৌম্বক বল কাজ করে বৃত্তের কেন্দ্রের দিকে। এতটুকু লিখলেই তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে, বুঝছো? তার মানে দেখো আমি এখানে যে কথাগুলো বললাম, সেই কথাগুলো যদি একটু হালকা করে সামারি করি, দেখো আমি হালকা করে একটু জাস্ট তোমাকে সামারি করে দেই, তাহলে তোমার কাছে ইজি হবে। তো এইখানে দেখো একটা তোমার কাছে চার্জ পার্টিকেল ছিল, যেটা একটা তোমার অন্তর্মুখী চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে যাচ্ছিল, ঠিক আছে? তো এখন দেখো চার্জ পার্টিকেলটার বেগের ডিরেকশন ছিল এই দিক বরাবর, ঠিক আছে? এবং দেখো তাকে চুম্বক ক্ষেত্রটা কন্টিনিউয়াসলি এই নিচের দিকে বল প্রয়োগ করতেছিল। তো এদের মধ্যবর্তী কোণটা আমি দেখলাম কত বলতো? 90 ডিগ্রি। এখন বলতো যে এই যে এফএম এর উপাংশ কি আছে? এফএম এর তো কোনো উপাংশ নাই। সেম ভাবে তোমার যে ভি ভেক্টরটা আছে, মানে ভি যে ভেক্টরটা তুমি এখানে দেখতে পারতেছো, বা ভি বেগটা যেদিকে তোমার নির্দেশ করতেছে, ওই দিক বরাবর কি কোনো উপাংশ আছে এফএম এর? নাই। তার মানে দেখো ভি মানে এফএমটা কখনোই তোমার ভি এর মানটাকে কোনো তোমার পরিবর্তন করতে পারতেছে না। তার মানে এফএম এর জন্য এই যে বল প্রয়োগ করলে তো অবশ্যই বেগের পরিবর্তন হয়। এখন
বেগেরও পরিবর্তন হতে পারে, দিকেরও পরিবর্তন হতে পারে। এই ক্ষেত্রে তোমার কি হচ্ছে, দিকের পরিবর্তন হচ্ছে, কিন্তু বেগের মানে কিন্তু পরিবর্তন হচ্ছে না, কারণ তোমার এখানে এফএম এর কোনো উপাংশ নাই। হোয়াট ইফ যদি আমার এফএমটা এদিক বরাবর কাজ করতো, ঠিক আছে, 90 ডিগ্রি কোণ বাদ দিয়ে অন্য যে কোনো কোণে কাজ করতো, ধরো যে 90 কোণে কাজ করতেছে না, এফএমটা অন্য যে কোনো কোণে কাজ করতেছে, ঠিক আছে, এই অন্য যে কোনো কোণে যদি কাজ করতো, তাহলে দেখো তো এফএম এর একটা তোমার উপাংশ এই ভি এর দিক বরাবর থাকতো, আর একটা উপাংশ তোমার হচ্ছে এই দিক বরাবর থাকতো, তাই না? এটাকে আমি বলতে পারবো এফএম সাইন থিটা, এটাকে আমি বলতে পারতাম এফএম কস থিটা। তাহলে দেখো এই যে ভি এর দিক বরাবর এফএম কস থিটা টাও কাজ করতো, তাই না? এফএম কস থিটা প্লাস হচ্ছে কি ভি, এটা মিলে তোমার একটা লব্ধি তৈরি করতো, যে লব্ধি বলটা তোমার সামনের দিকে নির্দেশ করতো, তাই না? এটা হইতো কখন, যখন তোমার থিটা কোণে আসলে দুজনের মধ্যবর্তী কোণটা হইতো। কিন্তু হোয়াট ইফ এই কোণটা কি হয়ে গেছে বলো তো, 90 ডিগ্রি হয়ে গেছে। তো 90 ডিগ্রি হওয়ার কারণে তোমার আসলে এই এফএম এর আসলে কোনো লব্ধি বল বা কোনো উপাংশ তোমার হচ্ছে ভি এর দিক বরাবর কাজ করতেছে না। দ্যাট ইজ হোয়াই ভি এর প্রতি আসলে এফএম কোনো ইফেক্ট ফেলতে পারতেছে না, বুঝছো? আচ্ছা, এটাই হচ্ছে কস। আমি ফার্স্ট লাইনটাতেই বললাম যে যেহেতু তোমার কোনো বস্তুর বেগের দিকের সাথে যদি 90 ডিগ্রি কোণে, ঠিক আছে, কোনো বস্তুর বেগের দিকের সাথে 90 ডিগ্রি কোণে বল প্রয়োগ করা হয়, ঠিক আছে, কোনো বস্তুর বেগের দিকের সাথে 90 ডিগ্রি কোণে যদি বল প্রয়োগ করি, তাহলে ওই বস্তুর বেগের মানে কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বেগের দিকের পরিবর্তন হয়, মনে থাকবে? আচ্ছা, তা এই ক্ষেত্রে আমি এটাই বললাম যে দেখো 90 ডিগ্রি কোণে আমি যদি কোনো বস্তু বেগের দিকের সাথে বল প্রয়োগ করি, তাহলে সেই বস্তুর বেগের মানে কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র দিকের পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই দিকের পরিবর্তন হচ্ছে, এবং এই দিকের পরিবর্তন হওয়ার কারণে অনবরত যদি তুমি এইভাবে বল প্রয়োগ করতে থাকো, কন্টিনিউয়াসলি তুমি যদি এই বলটা প্রয়োগ করতে থাকো, তাহলে ব্যাগের দিকের সাথে সে একটা তোমার মানে নতুন একটা পথ তৈরি করবে, যে পথটা দেখতে হবে তোমার সার্কুলার। এই দেখো একটা সার্কুলার পথ তৈরি করছে না? এই সার্কুলার পথটা কেন তৈরি করতেছে বলো তো? কারণ সে হচ্ছে তোমার বেগের দিকের সাথে 90 ডিগ্রি কোণে ছিল। ওকে, যার কারণে সে কন্টিনিউয়াসলি বলটা যেহেতু সে পাচ্ছে, এই জন্য সে আসলে একটা সার্কুলার রোটেশন দিচ্ছে। ওকে, আমরা এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এই মানটা যদি আলাদা হইতো তাহলে কিন্তু সার্কুলার রোটেশনটা দিত না। তো এইভাবেই বলবা আর কি, এইভাবে ব্যাখ্যা করবা। এবং যে এই যে বলের মানটা, এই যে এফএম বলের মানটা, এটা তোমার চুম্বক ক্ষেত্র দ্বারা সৃষ্ট বলের মান না? তো এই বলের মানটা তোমার অবশ্যই কেন্দ্রমুখী বল, ঠিক আছে, কেন্দ্রমুখী বলে যোগান দিচ্ছে বা কেন্দ্র দিক বরাবর কাজ করতেছে। জাস্ট এই কথাগুলো লিখে দিলেই তোমাকে ফুল মার্কস দিয়ে দিবে, এটা খুব 2 মার্কের জন্য আসবে। হোয়াট ইফ আমি তোমাকে বললাম না যে এটা যদি এখন আলাদা কোনো কোণে কাজ করতো, ঠিক আছে, তাহলে এই পথটা হইতো কিরকম? আমি তো দেখলাম যদি 90 ডিগ্রি কোণে কাজ করে, তাহলে হচ্ছে কি হচ্ছে বলতো, 90 ডিগ্রি কোণে কাজ করলে আমার বৃত্তাকার একটা সার্কুলার পথ বা সার্কুলার পাথ ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এখন হোয়াট ইফ যদি এই সেম কেসেই আমার জাস্ট থিটা কোণটা আলাদা হয়ে যেত, সমকোণ না হয়ে যদি অন্য যে কোনো কোণের জন্য হইতো, তাহলে এর যে রোটেশনটা বা এর যে তোমার সার্কুলার পাথটা, এইটা দেখতে কিরকম হইতো? চলো আমরা এখন সেটা নিয়ে পড়াশোনা করব। ওকে, এবার দেখো মজার ব্যাপার। তুমি দেখো এম ভর বিশিষ্ট একটা কিউ পরিমাণ আধানকে, আচ্ছা আমি আমি একটু তোমাকে ব্যাখ্যা করতে করতে আগে দেখো, এম ভর বিশিষ্ট কিউ পরিমাণ আধানকে তুমি হচ্ছে একটা ভি বেগে এদিক বরাবর তুমি হচ্ছে তাকে একটা বেগ দিলা, ঠিক আছে। কিউ পরিমাণ আধান, যে আধানটার ভর হচ্ছে এম, এবং তার বেগের ডিরেকশনটা তোমার দেখো এই গ্রিন কালারের যে তুমি অ্যারোটা দেখতেছো সেটা দ্বারা নির্দেশ করতেছে। এবং চৌম্বক ক্ষেত্র দেখো, এর মধ্যে তোমার একটা সুষম চৌম্বক ক্ষেত্র আছে, যেটা দেখো চৌম্বক ক্ষেত্রটা তোমার নিচ থেকে উপরের দিকে কাজ করতেছে, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্র দেখো নিচ থেকে উপরের দিকে কাজ করতেছে, বুঝতে পারছো? এতটুকু কি ক্লিয়ার? একটা তুমি এম ভরের কিউ পরিমাণ আধানকে একটা ভিবেগ দিছো, যে ভিবেগটা দেওয়ার কারণে চুম্বক ক্ষেত্রটা উপরের দিকে কাজ করতেছে, ঠিক আছে। উপরের দিকে কাজ করার কারণে দেখো কি হচ্ছে, উপরের দিকে যখন কাজ করতেছে তখন দেখো তোমার এরকম একটা পাথ ক্রিয়েট হচ্ছে। দেখো সে কিন্তু এইভাবে তোমার রোটেশন করতেছে। আমরা একটু আগেই সেম জিনিসটা লিখছি, ঠিক আছে। একটু আগে আমরা সেম জিনিসটা দেখলাম যে সে একটা তোমার রোটেশন দিচ্ছে, তাই না? আমরা একটু আগে দেখছি না যে সে কন্টিনিউয়াসলি ঘুরতেছে, সেম জিনিসটা তো এখানে দেখানো হচ্ছে। আচ্ছা হোক, কোনো অসুবিধা নাই। দেখো আমি জাস্ট ওখানে তোমার ক্রসের ভিতরে দেখাইছিলাম, এটাকে আমি তোমার 3D ডায়াগ্রামে দেখাইতেছি, আর আর কিছু না। ওকে, বুঝতে পারছো? এটা কিন্তু তোমার বহির্মুখে একটা চৌম্বক ক্ষেত্র দেখাচ্ছে, অসুবিধা নাই, যে কোনো কিছু হলেই হতে পারে। আচ্ছা, এখন দেখো আমরা জানি যে এখানে তোমার বেগের দিকের সাথে এই যে দেখো, এটা হচ্ছে আমার বলটা, কোন বলটা? চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলটা, এবং বেগের দিকের সাথে চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলটার থিটার মান কত? 90 ডিগ্রি। যার কারণে আলটিমেটলি আমি কি পাচ্ছি? এফ এফ এর মানটা কি পাচ্ছি দেখো তো। আমি তোমাকে একটু আগে একটা এফ এর ফর্মুলা লিখে দিয়েছিলাম, মনে পড়ে? এফ এর ফর্মুলা কি লিখছিলাম? এফ এম ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা, তাই না? তো এখানে সাইন থিটা ভ্যালুটা কত হয়ে গেছে? 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে দেখো তো এফ এম সমান সমান কি লিখতে পারবা? এফ এম সমান সমান লিখতে পারবা কিউ ইন্টু ভি ইন্টু বি, এই তো। তো আমি এইটাই এখানে লিখছি, দেখো কিউ ইন্টু ভি ইন্টু বি, বুঝতে পারছো? আচ্ছা, চলো একটু সামনের দিকে যদি আগাই, তাহলে দেখো এখানে কি হচ্ছে। এইবার দেখো যে এটা যদি 90 ডিগ্রি কোণে হয়, তাহলে সে আসলে কন্টিনিউয়াসলি এইভাবে রোটেশন দিতে থাকবে। কিন্তু হোয়াট ইফ দেখো সেই যে একটা সার্কুলার পাথ তৈরি করতেছে, কারণ সে কন্টিনিউয়াসলি আসলে এই পরিমাণ বলটা অনুভব করতেছে, তাই তো? এটাই তো হওয়ার কথা ছিল। ওকে, আচ্ছা হোক, কোনো অসুবিধা নাই। এখন দেখো আমরা এখান থেকে তোমার হচ্ছে যেই ফর্মুলাগুলো ডিরাইভ করলাম, ওগুলো এখান থেকে দেখাচ্ছে যে দেখো এই যে তোমার কেন্দ্রমুখী বলের মান কত? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এটা কে যোগান দিচ্ছে বলো তো ভাইয়া? এটা যোগান দিচ্ছে হচ্ছে তোমার অবশ্যই এই কিউ ভিবিটা, বা হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র দ্বারা যে বলটা আছে সেটা। তো আমি এখান থেকে তোমার এই পথে ব্যাসার্ধটা বের করতে পারবো, কত আসবে?
এটা বের করলে দেখো এটা আসবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে এখানে পর্যায়কাল বের করতে, মানে পর্যায়কাল বের করে তোমাদেরকে দেখাইছে। আমার পর্যায়কালটা দেখানো এখনো বাকি আছে, ঠিক আছে? আচ্ছা, আমি পর্যায়কালটা তোমাকে একটু বের করে দেখাই, ওকে? আচ্ছা, এখানে আমি এই পেজে লিখতেছি, জাস্ট একটু দেখো। আমরা যদি এখানে পর্যায়কালটা একটু বের করি, পর্যায়কাল, দেখো পর্যায়কাল বের করাটা খুব বেশি টাফ কিছু না, এই জিনিসটা অনেক ইজি আছে। হ্যাঁ, পর্যায়কাল দেখো বা এটা যেটাকে আমরা তোমার আবর্তনকালও বলতে পারি। তো পর্যায়কাল টি, এটা সমস্যা আমরা কি বলতে পারবো? অতিক্রান্ত দূরত্ব, মানে সময় সমান সমান আমরা বলতে পারবো এস ইকুয়ালস টু ভিটি পড়ছো না, তো সেম ফর্মুলা এখানে দেখো। অতিক্রান্ত পথ, আমি এখান থেকে যদি টি বের করতাম তাহলে কি করতাম? এস ডিভাইডেড বাই ভি করতাম, মানে হচ্ছে অতিক্রান্ত অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথ ডিভাইডেড বাই কি করতাম বলতো? বেগ দ্বারা ভাগ করতাম, তাই তো? আচ্ছা, করলাম, ঠিক আছে। অতিক্রান্ত পথটা কত? এটা একটা তোমার সার্কুলার পাথে ঘুরতেছে বা সার্কুলার পথে ঘুরতেছে, তো সার্কুলার পথে তোমার হচ্ছে অতিক্রান্ত পথটা কত হবে? তার পরিধি সমান হবে, এর পরিধি কত? 2πr। তো আমি 2πr এখানে বসাই দিব, কিছু না, দেখছো? আমি এখানে জাস্ট এখন কি করবো বলতো? 2πr বসাই দিব। অতিক্রান্ত পথের যে মানটা সেটা হবে 2πr। আর বেগটা কত? বেগটা তোমার ভি না, এখানে ভি বসা দাও। এখন দেখো, তুমি আর এর মান কিন্তু জানো, আর এর মান একটু আগে তুমি বের করলা, কত বলো তো? আর এর মান দেখো তুমি বের করছো এমভি ডিভাইডেড বাই কিউবি, ঠিক আছে? তাহলে আর এর মান হচ্ছে তোমার এমভি ডিভাইডেড বাই কি বলো তো? কিউভি। ওকে, এই আর এর মানটাও এখানে বসে দাও, তাহলে 2π এমভি ডিভাইডেড বাই কিউ ভি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা সরি, এটা কিউ বি, আমি ভি লিখছি, সরি ফর দ্যাট, কিউ বি। তো এই বিটা নিচের দিকে চলে আসবে, তাহলে দেখো এটাই হচ্ছে আমার ফর্মুলা, ওকে? আচ্ছা, ঠিকঠাক আছে না সব কিছু? আচ্ছা, এখানে কি আমি কোথাও কোনো মিস্টেক করছি? ও আচ্ছা, এখানে নিচে তো একটা ভি ছিল, আগে থেকে একটা ভি ছিল না, এই ভিটা তো আমাকে লেখা লাগবে। তো এখন দেখো এই ভি কেটে যাবে, ঠিক আছে? এই যে ভি আর এই যে ভি, এটা কেটে যাবে। তো আলটিমেটলি আমার কি পড়ে থাকে বলো তো? আলটিমেটলি আমার এখানে পড়ে থাকে টি ইকুয়ালস টু 2πm ডিভাইডেড বাই কি বলো তো? কিউবি। ওকে, মনে রাখবা যে পর্যায়কাল বা আবর্তনকালে তোমার বেগের উপরে আবর্তনকালটা নির্ভর করে না, ঠিক আছে? যখন তুমি একটা আবর্তনকাল বের করবা, এই আবর্তনকালটার মধ্যে বেগের কোনো ইফেক্ট নাই, বুঝতে পারছো? ওকে, বেগের মান যাই হোক না কেন আবর্তনকালে কোনো পরিবর্তন হবে না, এটা মনে রাখবে, এটা একটা সুন্দর পয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে আমার কিসের মান বলো তো? পর্যায়কাল বা আবর্তনকালের মান, বুঝতে পারছো? এখানে কিউটা অলওয়েজ পজিটিভ ইউজ করবা, কিউ অলওয়েজ পজিটিভ, কিউ অলওয়েজ পজিটিভ। হোয়াট এভার কিউটা যদি সরি, হোয়াট এভার কিউটা যদি তোমার পজিটিভ বা নেগেটিভ যে কোনো কিছু হোক না কেন, তুমি অলওয়েজ পজিটিভ মানটা ইউজ করবা, জাস্ট মানটা ইউজ করবা, ঠিক আছে? কারণ তোমার পর্যায়কাল কখনো নেগেটিভ হতে পারে না, বুঝছো? ওকে, চলো সামনের দিকে আগে। তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পারছি তো, যে তোমার হচ্ছে যদি সার্কুলার পথটা কখন ক্রিয়েট হচ্ছে? যখন 90 ডিগ্রি কোণে তোমার কাজ করতেছে কে? বেগটা, এবং তোমার যে চুম্বক ক্ষেত্রের দ্বারা প্রযুক্ত বলটা আছে সেটা, ঠিক আছে? এটা যখন 90 ডিগ্রি কোণে কাজ করতেছে তখন একটা সার্কুলার পথ ক্রিয়েট হচ্ছে। সেই পথের জন্য আমরা তোমার হচ্ছে দুইটা ফর্মুলা বের করছি, একটা হচ্ছে বৃত্তাকার পথের মানটা বা বৃত্তাকার যে ব্যাসার্ধ আছে, মানে পথের ব্যাসার্ধের মানটা, এবং হচ্ছে আমরা তোমার আবর্তনকালটা দেখছি। এইবার আমি তোমাকে যে কথাটা বললাম, যদি এইভাবে মানে তোমার 90 ডিগ্রি কোণে যদি রোটেশন না করতো, যদি তোমার অন্য যে কোনো কোণে যদি রোটেশন করতো তাহলে কি হতো, ঠিক আছে? তো অন্য যে কোনো কোণে রোটেশন করলে কি হবে সেটা আমরা এখানে দেখবো। সো মোটামুটি আমরা এখানে যা করছি তা হয়ে গেছে, এবার দেখো। সো আমরা দেখো এখানে তোমাকে আমি একটা সুন্দর ইমেজ দেখাইছি, ইমেজটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে সার্কুলার পথটা দেখাইছি, দেখো সার্কুলার পথ কি হবে? সার্কুলার পথ কন্টিনিউয়াসলি সে হচ্ছে তোমার একটা ফেজেই ঘুরতে থাকবে, মানে কন্টিনিউয়াসলি সে একই একই রাস্তার উপরেই ঘুরতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সার্কুলার পথ। হোয়াট ইফ সে যদি মানে সার্কুলারভাবে ঘুরতে থাকে, সার্কুলারভাবে ঘুরতে থাকে এবং উপরের দিকে উঠতে থাকে, তাহলে তোমার জিনিসটা দেখতে হবে এরকম, বুঝতে পারছো? জিনিসটা দেখতে হবে কি বলতো? এরকম দেখো, সার্কুলারভাবে ঘুরতেছে, সার্কুলারভাবে ঘুরতেছে, আবার সে উপরের দিকে উঠতেছে, তার মানে দেখো তার পথটা কিছুটা এরকম দেখতে হবে। এই যে নাম্বার ফিগারটাতে যেটা দেখা হচ্ছে, যে দেখো সে সার্কুলারও ঘুরতেছে আবার উপরের দিকে উঠতেছে, সার্কুলারও ঘুরতেছে, সে আবার উপরের দিকে উঠতেছে। আমি যদি তোমাকে একটু লেজার পয়েন্টার দিয়ে দেখাই, দেখো সে সার্কুলারইও ঘুরতেছে, মানে সার্কুলার রোটেশনে দিচ্ছে, আবার দেখো সে উপরের দিকে উঠতেছে। এই যে তোমার এখানে একটা নতুন একটা যে তোমার পাথ ক্রিয়েট হলো, এই পাথটাকে বলা হয় তোমার হেলিকাল পাথ। কি বলতো? হেলিকাল পাথ, বুঝতে পারছো? এটাকে বলা হয় তোমার হেলিকাল পাথ, হেলিকাল পাথ, বা এটাকে তোমার বাংলায় বলি হিলিক্স, হিলিক্স। জাস্ট এটা আইডিয়াটা নিয়ে রাখো, এবং এটাও কিন্তু তোমার হিলিক্স। এটাকে আমি জাস্ট উপর থেকে ফ্রন্ট ভিউ দেখতেছি, এটা হচ্ছে আমার সাইড ভিউ, ঠিক আছে? এটা কি বলতো? এটা হচ্ছে আমার সাইড ভিউ, আর এটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ। ওকে, মোটামুটি ক্লিয়ার। আচ্ছা, এইবার দেখো আমরা তোমার ওই কেসটাতে চলে গেলাম। দেখো আমরা এবার একটা নতুন নতুন টপিক পড়বো। আমি তোমাকে একটু আগে বললাম, যখন তোমার হচ্ছে কি হয়, যখন তোমার একটা চার্জ পার্টিকেলের বেগ এবং তোমার চুম্বক ক্ষেত্রের দিকটা 90 ডিগ্রি হয়ে যায়, তখন তোমার হচ্ছে সে একটা সার্কুলার মোশনে যায় বা সার্কুলার পথে সে আসলে ঘুরে। কিন্তু যদি তোমার কোনটা
90 ডিগ্রি না হয় অন্য যে কোনো কোণ হয়, তাহলে কি হবে? চলো আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো এখানে তোমার তুমি প্রথমে একটা চার্জ পার্টিকেল স্থাপন করছো, যে চার্জ পার্টিকেলটা দেখো চুম্বক ক্ষেত্রের সাথে এবার চুম্বক ক্ষেত্রের দিকের সাথে সে আসলে 90 ডিগ্রি কোণে নাই, ঠিক আছে? তার বেগের দিকটা এবার দেখো অন্য যে কোনো একটা কোণে সে আসলে চুম্বক ক্ষেত্রের সাথে ক্রিয়া করতেছে, ঠিক আছে? বা চুম্বক ক্ষেত্রের সাথে সে আসলে যে কোনো কোণে, যে কোনো কোণ, এটা তোমার যে কোনো কিছু হতে পারে, সেই কোণে আসলে সে কাজ করতেছে। তাহলে দেখো তো তুমি অবশ্যই এই যে তুমি এখানে দেখো তো কিউ পরিমাণ আধান কি স্থাপন করছো, এই কিউ পরিমাণ আধানের বেগের ডিরেকশন হচ্ছে এদিক বরাবর। তাহলে চুম্বক ক্ষেত্রটা দেখো নিচ থেকে উপরের দিকে কাজ করতেছে, ঠিক আছে? চুম্বক ক্ষেত্রটা নিচ থেকে উপরের দিকে কাজ করতেছে, যেগুলো তোমার গ্রিন কালারের যে লাইনগুলো আছে সেটা দ্বারা নির্দেশ করতেছে, ঠিক আছে? তো এখন দেখো চুম্বক ক্ষেত্রটা নিচ থেকে উপরের দিকে কাজ করুক, এটা নিয়ে আমার কোনো কনসার্ন নাই, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। বাট আমার সমস্যা কি বলতো, আমি এবার তোমার চুম্বক ক্ষেত্রের সাথে বেগের ডিরেকশনটাকে তোমার সেম রাখবো না, ঠিক আছে? চুম্বক ক্ষেত্রের সাথে আমার বেগের যে ডিরেকশনটা সেটা তোমার চেঞ্জ হবে, ঠিক আছে? এটা অ্যাঙ্গুলার যে রোটেশনের কথা বলতেছি সেটা আর কি, কোনটার কথা বলতেছে। তো এখন দেখো এই যে তোমার ডিরেকশনটা, এটা যদি চেঞ্জ হয়, তার মানে দেখো আমি তোমাকে বললাম যে বেগের দিকটা এবার তোমার এই দিক বরাবর কাজ করতেছে, ঠিক আছে? এই দিক বরাবর কাজ করলে তার এই দিক বরাবর তুমি একটা উপাংশ পাবা, আর উপরের দিক বরাবর একটা উপাংশ পাবা। দেখো এটা এখানে দেখানো হয়েছে যে তোমার এই কি পরিমাণ আধানটা একটা উপাংশ এই দিক বরাবর কাজ করতেছে, আর একটা উপাংশ তোমার উপরের দিক বরাবর কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এই যে তোমার যে চৌম্বক ক্ষেত্রের যে দিকটা সেটা দেখো নিচ থেকে উপরের দিকে, তাহলে বলো তো এই যে বেগের যে এই উপাংশটুকু, এই উপাংশটুকু তো তোমার চৌম্বক ক্ষেত্রের দিক বরাবরই কাজ করতেছে, তাই না? চৌম্বক ক্ষেত্রের দিকটা যেদিক বরাবর, দেখো চৌম্বক ক্ষেত্রটা তোমার হচ্ছে নিচ থেকে উপরের দিক বরাবর, এবং এই যে বেগটা, এই যে বেগের তুমি এই যে অংশটা দেখতেছো, এই যে তোমার বেগের যে উপাংশটা, এই উপাংশটা দেখো তোমার চৌম্বক ক্ষেত্রের দিক বরাবরই কিন্তু আছে। তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত? 0 ডিগ্রি না? এদের মধ্যবর্তী কোণটা দেখো 0 ডিগ্রি। এই যে দেখো এটাই এখানে দেখানো হয়েছে, এই যে তোমার চৌম্বক ক্ষেত্রটা, এই চৌম্বক ক্ষেত্রের সাথে এই যে কোণটা, এই কোণটা এই যে তোমার ডিরেকশনটা, এদের দিকটা যেহেতু সেম, তাহলে দিক সেম হলে তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি হয়। ওকে, মোটামুটি এতটুকু বুঝতে পারছো? তাহলে দেখো এই যেহেতু এদের ডিরেকশনটা তোমার হচ্ছে সেম 0 ডিগ্রি, বুঝতে পারতেছো? 0 ডিগ্রি হওয়ার কারণে সে এই 0 ডিগ্রি হওয়ার কারণে কি হচ্ছে জানো? এই 0 ডিগ্রি হওয়ার কারণে আলটিমেটলি তোমার যেখানে কিউ পরিমাণ আধানটা আছে না, এই কিউ পরিমাণ আধানটা তোমার হচ্ছে উপরের দিকে একে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? উপরের দিকে কি করতেছে বলো তো? নিয়ে যাচ্ছে। আচ্ছা জিনিসটাকে আমরা এক্সপ্লেন করবো, অসুবিধা নেই, প্রেশার নেওয়ার কোনো কারণ নেই। দেখো এরকম একটা তোমার এখানে পথ ক্রিয়েট হবে, যেটাকে আমরা তোমার হ্যালিক্স বলতেছি, ঠিক আছে? যেটাকে আমরা কি বলতেছি বলো তো? হ্যালিক্স বলতেছি। তো দেখো আমি এখানে একটা তোমার থিটা কোণ নিচ্ছি, কার সাথে? এই দেখো উপরে যে অংশটা আছে, উপরের অংশটার সাথে আমি যদি একটা থিটা কোণ নেই, তাহলে কি হয় দেখো তো? উপরের অংশটা যদি একটা থিটা কোণ নেই, তাহলে আমার এই উপরের অংশটুকুর যে উপাংশটা সেটা হবে ভি কস থিটা, নিচের অংশটা কি হবে বলতো? ভি সাইন থিটা। এটা এখানে দেখানো হচ্ছে, দেখো ভি সাইন থিটা, বুঝতে পারছো? উপরের অংশটার উপাংশ কি হবে? উপরের অংশটার উপাংশ হবে তোমার হচ্ছে ভি কস থিটা, ঠিক আছে? এই দেখবা যে এই অংশটুকুর মান কত বলতো? ভি কস থিটা। দাঁড়াও, এই অংশটুকুর মান আসবে তোমার ভি কস থিটা। ওয়েট, এই অংশটুকুর মান আসবে তোমার ভি কস থিটা, ঠিক আছে? তার মানে দেখো দুইটা উপাংশ আছে, দুইটা উপাংশে দুইটা মান আসবে। তোমার যেটা এদিক বরাবর উপাংশটা, এই উপাংশটার মান আসবে তোমার ভি সাইন থিটা, আর এই উপাংশটার মান কত বলতো? ভি কস থিটা। ভি কস থিটা। এই উপাংশটার কারণে তোমার যে হ্যালিক্সটা আছে না, এই হ্যালিক্সটা কি করতেছে? উপরের দিকে গমন করতেছে, ঠিক আছে? এই ভি কস থিটার কারণে তোমার যে এই চার্জটা আছে, চার্জটা তোমার উপরের দিকে গমন করতেছে, বা তোমার যে এখানে ইয়াটা আছে না, তড়িৎ ক্ষেত্রটা আছে, সেই তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর ক্রিয়া করতেছে, বা সেই তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর সে আসলে গমন করতেছে। বাট এই যে ভি কস ভি সাইন থিটাটা আছে, ভি সাইন থিটা, এই ভি সাইন থিটার সাথে তুমি যদি এই তোমার যদি তড়িৎ ক্ষেত্রের দিকটা দেখো, যে দেখো তো এই সরি চৌম্বক ক্ষেত্রের দিকটা দেখো, চৌম্বক ক্ষেত্রটা দেখো উপরের দিক বরাবর কাজ করতেছে, এটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের দিক। তার মানে দেখো ভি সাইন থিটার সাথে চৌম্বক ক্ষেত্রটা কিন্তু তোমার 90 ডিগ্রি কোণে আছে। তাহলে 90 ডিগ্রি কোণে থাকলে তুমি আমাকে নিজেই বলো যে যদি তোমার 90 ডিগ্রি কোণে থাকে, ঠিক আছে? 90 ডিগ্রি কোণে থাকলে আলটিমেটলি তোমার এই বেগের উপরে চৌম্বক ক্ষেত্রে কি কোনো প্রভাব থাকবে? থাকবে না। তার মানে সে কিন্তু একটা তোমার সার্কুলার মোশন তৈরি করবে। দেখো এই এই যে তোমার ভি সাইন থিটা আছে, এর জন্য তোমার এখানে একটা সার্কুলার মোশন তৈরি হবে। আর যে তোমার ভি কস থিটাটা আছে, দেখো ভি কস থিটা, এই যে ভি কস থিটা, এটা কিন্তু তোমার এই এফ এম এর দিক বরাবরই কাজ করতেছে। ভি কস থিটাও কিন্তু তোমার এফ এম এর দিক বরাবরই কাজ করতেছে, তাই না? তার মানে এই ভি কস থিটার কারণে তোমার আসলে উপরের দিকে কন্টিনিউয়াসলি উঠতে থাকবে, ঠিক আছে? উপরের দিকেও সে যেতে থাকবে, আবার সে হচ্ছে তোমার গোল গোল ঘুরতেও থাকবে। তো উপরের দিকে যেতে থাকলে আর গোল গোল ঘুরতে থাকলে, একটু আগে দেখালাম যে উপরের দিকে সে যদি গোল গোলও ঘুরতে থাকে এবং গোল গোল ঘুরতে ঘুরতে সে যদি উপরের দিকে যেতে থাকে, তাহলে এরকম একটা পাত তৈরি হবে, যে পাতটাকে আমরা বলতেছি তোমার হেলিক্স। বুঝতে পারছো? যে পাতটাকে আমরা তোমার বলতেছি হেলিক্স। এটা কখন তৈরি হবে? যখন তোমার ভি এর সাথে যখন তোমার এই এফ এম এর কোণটা কি হবে? 90 ডিগ্রি বাদ দিয়ে যে কোনো কিছু হবে, ঠিক আছে? 90 ডিগ্রি বাদ দিয়ে যে কোনো কিছু হবে, তখন কি হবে বলতো? তখন হচ্ছে তোমার একটা হেলিক্যাল পথ তৈরি হবে। তার মানে ইলেকট্রন যদি চৌম্বক ক্ষেত্রের সাথে একটি নির্দিষ্ট কোণে গমন না করে, বরং যে কোনো একটা কোণে গমন করে, তাহলে তার গতিপথ হবে হেলিক্যাল বা হিলিক্স
বিশিষ্ট, বুঝতে পারছো? এটা তোমার এমসিকিউতে তুমি পাবা। আচ্ছা, এখন দেখো এই হিলিক্স থেকে আমরা আরো অনেক কিছু শিখতে পারি। তাহলে মোটামুটি আমি তো তোমাকে বুঝাইতে পারছি, তাই না? যে মোটামুটি এখানে কি হয়, যে তোমার একটার জন্য মানে একটা উপাংশের জন্য এটা তোমার সার্কুলারলি ঘুরে, এবং আরেকটা উপাংশের জন্য সে আসলে উপরের দিকে উঠতে থাকে, ঠিক আছে? একই সাথে তোমার দুইটা ঘটনা ঘটতে থাকে, তো যুগত পথ। তো যার কারণে কি হয়, যার কারণে তোমার এখানে একটা হেলিক্যাল পথ তৈরি হয়, বুঝতে পারছো? আচ্ছা, মোটামুটি এটা ক্লিয়ার। এখন দেখো হেলিক্যাল জিনিসটা দেখতে আসলে কিরকম হয়, আমি সেটার জন্য একটা তোমার এখানে অ্যানিমেশন রাখছি। আমাদের সোলার সিস্টেমের দেখো, আমাদের সোলার সিস্টেমে দেখো এই যে তারা হচ্ছে তোমার প্রথমে এরকম রোটেশন দেয়, ঠিক আছে? দেখো এটা একটা সার্কুলার রোটেশন। এটাকে তুমি যদি সাইড ভিউ থেকে দেখো তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো সাইড ভিউ থেকে দেখলে তুমি বুঝতে পারবা, এই যে দেখো সে একই সাথে ঘুরতেছে আবার উপরের দিকে উঠতেছে, ঠিক আছে? সে আসলে ঘুরতেছে আবার উপরের দিকে উঠতেছে। সো এটাই হচ্ছে আমার হেলিক্যাল পথ। দেখো এখানে আমি তোমাকে এটাই বুঝালাম যে ভি কস থিটার জন্য তোমার একটা হয়, দেখো ভি কস থিটার সাথে মানে ভি কস থিটা যেদিক বরাবর কাজ করতেছে চৌম্বক ক্ষেত্রটা আমার সেদিক বরাবরই ছিল। সো আলটিমেটলি এদের লব্ধিটা তোমার উপর দিক বরাবরই হবে, তাই না? যেহেতু এদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, তাহলে এদের লব্ধিটা উপরের দিক বরাবর হবে। লব্ধিটা উপরের দিক বরাবর হওয়া মানে কি, তারা হচ্ছে উপরের দিকে গতিশীল হবে, ঠিক আছে? আবার দেখো তোমার ভি কস মানে ভি যে তোমার সাইন থিটা ছিল, এই ভি সাইন থিটার সাথে তোমার চৌম্বক ক্ষেত্রটা তোমার হচ্ছে 90 ডিগ্রি কোণে ছিল, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্রটা তোমার 90 ডিগ্রি কোণে ছিল, যার কারণে আমি তোমাকে একটু আগে এর আগের কেসটা দেখাইছি, যদি তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্রটার বলটা তোমার মানে ওই গতিশীল আধানটার বেগের দিকের সাথে 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে কি হয়, তাহলে সে আসলে বেগের উপরে কোনো মানের পরিবর্তন ঘটাইতে পারে না বা মানের উপরে কোনো প্রভাব ফেলতে পারে না, কিন্তু দিকের উপর প্রভাব ফেলে। এবং দিকের উপর প্রভাবটা কিরকম হয়, সে একটা তোমার সার্কুলার পাথ ক্রিয়েট করে দেয়। তার মানে দেখো এই যে তোমার সার্কুলার ভাবে সে আসলে ঘুরতে থাকতেছে, কার কারণে? ভি সাইন থিটা উপাংশটার কারণে। আর ভি কস থিটার কারণে সে আসলে উপরের দিকে উঠতেছে। সো আলটিমেটলি সে ঘুরতেও থাকবে, উপরে উঠতেও থাকবে, ঘুরতেও থাকবে, উপরে উঠতেও থাকবে। সো আলটিমেটলি এরকম একটা তোমার কি দেখা যাবে, গতি দেখা যাবে, বুঝতে পারছো? আমি আরেকবার দেখাই, দেখো সে ঘুরতেছে, এটা কার কারণে ঘুরতেছে বলো তো? এভাবে সার্কুলার রোটেশনটা হচ্ছে তোমার ভি সাইন থিটার কারণে, ঠিক আছে? আর দেখো ভি সাইন থিটার কারণে সে আসলে সার্কুলার রোটেশনটা দিচ্ছে, এই দেখো উপরের দিকে উঠতেছে কার কারণে? ভি কস থিটার কারণে। কার কারণে? ভি কস থিটার কারণে, বুঝতে পারছো? ওকে, মোটামুটি এটা ক্লিয়ার। এবার যদি আমরা তোমার সামনের দিকে একটু আগাই, দেখো আমরা এই জিনিসটা দেখলাম যে দেখো যখন আমরা একটা গতিশীল আধান সেটা হতে পারে একটা ইলেকট্রন, হতে পারে অন্য কিছু, হোয়াট এভার, যেটাই হোক না কেন, সে যদি বিভিন্ন কোণে বা ভিন্ন কোনো কোণে তোমার যদি কি করে, দেখো এখানে আরো স্পষ্ট বুঝতে পারবো, অসুবিধা হবে না। দেখো এখানে তোমার একটা আধান আছে, ঠিক আছে? এখানে একটা তোমার আধান আছে, যে আধানটা তোমার এই দিক বরাবর গতিশীল, ঠিক আছে? এই দিক বরাবর তোমার হচ্ছে চৌম্বক ক্ষেত্রটা কাজ করতেছে। দেখো এই যে বি কি চৌম্বক ক্ষেত্র না? হলুদ রেখাগুলো তোমার এখানে চৌম্বক ক্ষেত্র নির্দেশ করতেছে। আর মনে করো যে চৌম্বক ক্ষেত্রটা এদিক বরাবর কাজ করতেছে, করুক, কিন্তু আধানটা মনে করো তোমার গতিশীল হচ্ছে এদিক বরাবর, ঠিক আছে? আধানটা দেখো গতিশীল হচ্ছে তোমার এদিক বরাবর। দেখো আধানটা তোমার বেগের ডিরেকশনটা এখানে দিয়ে দিছে, এই যে ভি, দেখতে পারতেছো? আচ্ছা, তাহলে দেখো তো আধানটা তোমার হচ্ছে বেগের ডিরেকশন হচ্ছে মানে এরকম কোনাকুনি, ঠিক আছে? আর আমি খুব ভালো মতো করে দেখতে পারতেছি এই দিক বরাবর আমার কি কাজ করতেছে, দেখো তো এই দিক বরাবর। দাঁড়াও আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখো এদিক বরাবর কাজ করতেছে কি, এদিক বরাবর কাজ করতেছে আমার হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র, সরি চুম্বক ক্ষেত্রটা। ওকে, এখন দেখো তো বেগের এই যে বেগের যে মানে এদের যে মধ্যবর্তী কোণটা তোমার থিটা, যে কোনো কিছু হতে পারে, এদের মধ্যবর্তী কোণটা কি বলতো? থিটা, যে কোনো কোণ হতে পারে, ঠিক আছে? আচ্ছা হোক, যে কোনো কোণ হোক, তাহলে দেখো তো আমি এই যে বি দিক বরাবর আমি তোমার একটা ভি কস থিটা অংশ পাবো, এবং দেখো এই দিক বরাবর উপরের দিক বরাবর একটা তোমার আমি উপাংশ পাবো। দাঁড়াও এই উপাংশগুলোকে আমি হচ্ছে রেড কালার দিয়ে যেহেতু লিখে ফেলছি, রেড কালার দিয়ে লিখি। দেখো উপর দিক বরাবর আমি তোমার পাবো কি বলতো? ভি সাইন থিটা। ওকে, দুটো উপাংশ পাইছি। এখন দেখো এই যে বি এবং ভি কস থিটা, এদের মধ্যবর্তী কোণ কত বলতো? বি এবং ভি কস থিটা, এদের মধ্যবর্তী কোণ দেখো তোমার 0 ডিগ্রি, কারণ দেখো এরা তোমার পরস্পরের সমান্তরাল, তাহলে এদের কোণ হবে 0 ডিগ্রি। তো এদের লব্ধিটা কত হবে বলো তো? এদের লব্ধি হবে তোমার হচ্ছে বি প্লাস ভি সাইন থিটা, রাইট? ভি কস থিটা, এটা হচ্ছে তো লব্ধি। লব্ধি কি বলতো? বেগের মান, এটা হচ্ছে লব্ধি বেগের মান। তার মানে দেখো সে আসলে তোমার এই বেগটার কারণে সামনের দিকে যেতে থাকবে, ঠিক আছে? এই বেগটার কারণে আসলে এই যে তোমার গতিশীল আধানটা তোমার সামনের দিকে যেতে থাকবে। আবার দেখো তোমার যদি এই চুম্বক ক্ষেত্রটার সাথে তুমি যদি এই চুম্বক ক্ষেত্রটার সাথে কোনটা দেখো, কার এই যে বলটা আছে না চৌম্বক ক্ষেত্রের সাথে, তুমি যদি এই ভি সাইন থিটার যদি কোনটা দেখো, এটা দেখো 90 ডিগ্রি, দেখতে পাচ্ছ? এটা 90 ডিগ্রি হওয়ার কারণে ভি সাইন থিটার উপরে আসলে আলটিমেটলি কোনো প্রভাব ফেলতে পারবে না কে? এই চৌম্বক ক্ষেত্রটা যেহেতু কোনো প্রভাব ফেলতে পারতেছে না, যার কারণে এ একটা তোমার এরকম সার্কুলার রোটেশনে ঘুরতে থাকবে, ঠিক আছে? সে আসলে এরকম একটা সার্কুলার রোটেশনে ঘুরতে থাকবে। তো দেখো সে একই সাথে সার্কুলার রোটেশনে ঘুরতেছে, আবার সামনের দিকে আগাচ্ছে। সো এরকম একটা পথ তৈরি হচ্ছে, যেটাকে আমরা তোমার কি বলতেছি বলতো? হেলিক্যাল পথ, বুঝতে পারছো? আচ্ছা, মোটামুটি এটা ক্লিয়ার তো? এখন দেখো এই হেলিক্যাল পথের মধ্যে দেখো একটি পর্যায়কালে বা একটি সম্পূর্ণ ঘূর্ণায়নে আধানটি ঘূর্ণায়নের দিকের সাথে লম্বভাবে যে পথ গমন করে তাকে আমরা হেলিক্সের পিচ বলে। অর্থাৎ দেখো এই যে তোমার এই যে একটা রোটেশন এবং এই যে একটা রোটেশন, ঠিক আছে? এই দুটো রোটেশনের যে মধ্যবর্তী দূরত্বটা, এটাই কি বলতো? এটা হচ্ছে তোমার পিচ, বুঝতে পারছো? এটাই কি বলতো? এটা হচ্ছে তোমার পিচ। অথবা এটাকে অনেকে এইভাবে ডিফাইন করতে পারে, যে মনে করো এই যে এটা থেকে এরকম আর কি,
এই অংশটুকুর মানও কিন্তু তোমার পিচের সমান। তো এত কিছু লাগে না আলটিমেটলি, জাস্ট তোমাকে এতটুকু মনে রাখা লাগবে যে আসলে পিচ কোনটা, ঠিক আছে? পিচ কোনটা দেখো এখানে নির্দেশ করা আছে, ঠিক আছে? এরকম একটা গোল্লা এবং এরকম একটা গোল্লা, এই দুটা গোল্লার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কি বলতো তোমার পিচ। এবং এই পিচটা মানে কি, তার মানে দেখো এখানে যদি তোমাকে বলে যে পূর্ণ ঘূর্ণায়ন, পূর্ণ ঘূর্ণায়ন মানে কিন্তু এই পুরো অংশটা, বুঝতে পারছো? এই দেখো এই পুরো অংশটাই হচ্ছে তোমার একটা পূর্ণ ঘূর্ণায়ন, বুঝতে পারছো? তাহলে এই পুরো অংশটুকুর মানে একটা পূর্ণ ঘূর্ণায়নের মানের সমান, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো একটি পর্যায়কালে বা একটি, আর এই যে এই মানে তোমার এতটুকু ঘুরতে, দেখো এই যে এইভাবে ঘুরতে, এই দেখো আমি তোমাকে দেখাচ্ছি যে এইভাবে ঘুরতে তোমার যতটুকু সময় লাগতেছে, ঠিক আছে? এই যেভাবে ঘুরতে তোমার যতটুকু সময় লাগলো, যতটুকু আমি সময় নিয়ে এটাকে ঘুরে এলাম, এই সময়টাকে বলা হয় তোমার পর্যায়কাল, বুঝতে পারছো? কারণ এটা একটা তোমার পূর্ণ ঘূর্ণায়ন, তো পূর্ণ ঘূর্ণায়নে তোমার যতটুকু সময় লাগে সেটাই তো পর্যায়কাল। আচ্ছা, তাহলে দেখো একটি পর্যায়কালে বা একটি সম্পূর্ণ ঘূর্ণায়নে, বুঝছো? এটা একটা সম্পূর্ণ ঘূর্ণায়ন এবং এটা একটা পর্যায়কাল। আধানটি তোমার ঘূর্ণায়নের দিকের সাথে লম্বভাবে যে পথ গমন করে, এই দেখো এই যে পথটা গমন করতেছে, এই পথটাকে আমরা বলতেছি কি বলতো, এই পথটাকে আমি বলতেছি তোমার হিলিক্সের পিচ। ওকে, কথা বুঝতে পারছো? আচ্ছা, মোটামুটি এটা কিন্তু ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এটা যদি বুঝতে পারি তাহলে দেখো আমি পিচের একটা তোমার ফর্মুলা ডিরাইভ করতে পারি। আমরা লিখতে পারবো পিচ ইকুয়ালস টু, এটা দিয়ে ম্যাথ আসতে পারে। পিচ ইকুয়ালস টু আমি বলতে পারবো তোমার যেখানে ভিবি আছে না, ভিবি, এখন ভিবি কি, ভিবি হচ্ছে তোমার যেদিকে যেদিকে তোমার হচ্ছে চুম্বক ক্ষেত্রটা কাজ করতেছে সেদিক বরাবর যে বেগটা, সেদিক বরাবর কার বেগ, সেদিক বরাবর তোমার হচ্ছে আধানের বেগটা, বুঝতে পারছো? যেদিক বরাবর চুম্বক ক্ষেত্র কাজ করতেছে সেদিক বরাবর বেগের উপাংশ, যেদিক বরাবর চুম্বক ক্ষেত্র কাজ করতেছে সেদিক বরাবর বেগের উপাংশ, মনে থাকবে যেদিক বরাবর চুম্বক ক্ষেত্র কাজ করতেছে সেদিক বরাবর বেগের উপাংশ। ইন্টু কি বলতো, ইন্টু হবে তোমার হচ্ছে পর্যায়কাল। ইন্টু কি বলতো, ইন্টু হচ্ছে পর্যায়কাল। এটি হচ্ছে তোমার পিচের ভ্যালু। পিচ কি একটা দূরত্ব না? তুমি কি জানো এস ইকুয়ালস টু ভিটি, আমি এই ফর্মুলাটা ইউজ করতেছি। এটা এটা আসলে তোমার ভুলে যাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? এই এসকে তুমি পিচ চিন্তা করো, এই ভি হচ্ছে তোমার এই ভিবি, আর এটি হচ্ছে তোমার পর্যায়কাল। সো হয়ে গেল, এস ইকুয়ালস টু ভিটি, এটা আলাদাভাবে মুখস্থ করার তো কিছু নাই, ঠিক আছে? তো পিচ ইকুয়ালস টু ভিটি ইন্টু টি। ওকে, বুঝে গেছে? তাহলে দেখো এখানে টি হচ্ছে পর্যায়কাল আর ভিবি কি বলতো, আমি আরো বারবার বলতেছি ভিবিটা ভুলে যাও না। ভিবি হচ্ছে চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র বরাবর, চুম্বক ক্ষেত্র বরাবর বরাবর বেগের উপাংশের মান, বেগের উপাংশের মান, উপাংশের মান, চুম্বক ক্ষেত্র বরাবর বেগের উপাংশের মান। আর টি কি, টি হচ্ছে তোমার পর্যায়কাল। ওকে, এটা মনে রাখিও, পর্যায়কাল। তাহলে দেখো একটা হিলিক্সের যদি তোমাকে এখন কখনো পিচ বের করতে বলে, তাহলে তুমি পিচের সংজ্ঞাটাও বলতে পারবা আর এই ফর্মুলাটাও বলতে পারবা, ঠিক আছে? এটা ভুলে যাও না। ওকে, আমি তাহলে দেখো তোমাকে অ্যানিমেশনের মাধ্যমে দেখাইলাম, এইভাবে আমি এক্সপ্লেনেশনটা দিলাম। এখন তুমি যদি এটাকে ভুলে যাও তাহলে এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে, এখান থেকে কিন্তু ম্যাথ দেয়, বুঝছো? আচ্ছা, নর্মালি আমরা এটা যদি বুঝতে পারি, এবার দেখো আমরা এখানে আরো একটা জিনিস বলতে পারবো। দেখো আমরা এখানে আরো একটা জিনিস বলতে পারবো, সেটা হচ্ছে যে পিচের আমি একটা একটা ফর্মুলা দেখলাম। দেখো পিচের একটা ফর্মুলা আমরা কি দেখলাম বলতো, পিচের একটা ফর্মুলা দেখলাম যে ভিভি ইন্টু টি, রাইট? পিচের আরো একটা ফর্মুলা আছে, পিচের আরো একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে কি বলতো, ফর্মুলাটা হচ্ছে অতিক্রান্ত পথ। দেখো এখানে ফিগারটা আমি যেভাবে তোমাকে পড়ালাম ওভাবে দেয়া আছে, ঠিক আছে? এই জন্য আমি চিত্রটা এখানে রাখছি। দেখো, দেখলে তুমি বুঝতে পারবা। অতিক্রান্ত পথ ডিভাইডেড বাই কি বলতো, অতিক্রান্ত পথ ডিভাইডেড বাই হচ্ছে তোমার ঘূর্ণন সংখ্যা, ঘূর্ণন সংখ্যা। অতিক্রান্ত পথ ডিভাইডেড বাই কি বলতো, ঘূর্ণন সংখ্যা। আই গেস এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে? এটাও কিন্তু তোমার পিচের একটা কি বলতো ফর্মুলা। অতিক্রান্ত পথ, সে কতটুকু পথ গেছে এবং কতবার ঘুরছে, ঠিক আছে? দেখো এই যে তুমি ঘূর্ণন সংখ্যা বলতে আমি তোমাকে কোন সংখ্যাটা বোঝাচ্ছি বলতো, এই যে কয়টা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম আর কি কোশ্চেনে বলে দেওয়া থাকবে, ঠিক আছে? তোমাকে বলে দিবে যে হচ্ছে ও তোমার হচ্ছে 10 বার ঘূর্ণয়নে সে 20 মিটার পথ অতিক্রম করছে, ঠিক আছে? তোমাকে যদি কোশ্চেনে বলে দেয় যে 10 বার ঘূর্ণয়নে সে 20 মিটার পথ অতিক্রম করছে, পিচ কত? 20 বার পথ অতিক্রম করছে 10 বার ঘূর্ণয়নে, 10 বার ঘূর্ণয়নে, ঘূর্ণয়নে 20 মিটার পথ অতিক্রম করছে, তাহলে তোমাকে যদি বলে যে পিচ কত, তুমি লিখবা যে পিচ, পিচ কত হবে? দেখো উপরে হবে 20, নিচে হবে 10, কত হয়? 2 মিটার। বুঝতে পারছো তার পিচ কত? 2 মিটার। অর্থাৎ তোমার একটা গোল্লা থেকে আরেকটা গোল্লার মধ্যবর্তী দূরত্বটুকু, বুঝতে পারতেছো তো? দেখো এই যে এই একটা গোল্লা থেকে এই যে আরেকটা গোল্লা, এই দুইটা গোল্লার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে তোমার পিচ। এই দূরত্বটুকু কত? এই দূরত্বটুকু হচ্ছে তোমার 2 মিটার, বুঝতে পারছো? ওকে, এইভাবে ম্যাথগুলো করতে হবে। তো পিচের আমি দুইটা ফর্মুলা পেয়ে গেছি, ঠিক আছে? সো আলটিমেটলি দেখো আমরা আমাদের আজকের ক্লাসে যে জিনিসটা কভার করলাম, সেই জিনিসগুলোর মধ্যে দেখো আমি তোমাকে যদি একটু সামারি করে দিই, আমাদের কিন্তু ক্লাস আজকে মোটামুটি শেষ, বুঝছো? আমাদের ক্লাস কিন্তু তোমার মোটামুটি শেষ। ওকে, আমাদের ক্লাসে আজকে আমরা দেখো কি কি দেখছি। আজকে আমরা তোমার হচ্ছে মোটামুটি, যদি সত্যি কথা বলি, মোটামুটি আমরা তোমার যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে প্রথমে একদমই ক্লাসের শুরুতে আমরা দেখলাম যে
তোমার লরেন্স বল কি, ঠিক আছে? লরেন্স বল জিনিসটাকে আমরা এক্সপ্লেন করলাম। তারপরে আমরা দেখলাম যে তোমার চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গতিশীল চার্জের গতিপথ বিশ্লেষণ। ২ টা কেস হইতে পারে। একটা যদি 90 ডিগ্রি হয়, চুম্বক ক্ষেত্রের সাথে যদি তোমার বেগের দিকটা 90 ডিগ্রি হয়, তাহলে একটা কেস হইতে পারে। আমরা দেখলাম যে এখানে একটা সার্কুলার পাথ ক্রিয়েট হয়। আর যদি তোমার চুম্বক ক্ষেত্রের সাথে গতিশীল আধানটা অন্য যেকোনো কোণে রোটেশন করে বা অন্য যেকোনো কোণে থাকে, তাহলে সেখানে তোমার হেলিক্স তৈরি হয়। সো মোটামুটি এটা দেখলাম। অ্যান্ড আমরা লরেন্স বলের একটা ফর্মুলা পাইছি। আর পিচের জন্য একটা ফর্মুলা পাইছি। হেলিক্যাল পথের যে পিচ, সেটার জন্য একটা ফর্মুলা পাইছি। এবং দেখো আমাদের বৃত্তাকার যে সার্কুলার রোটেশনটা ছিল, বা ওই যে তোমার যখন চুম্বক ক্ষেত্রের বলটা, যখন তোমার হচ্ছে চুম্বক ক্ষেত্রের যে বলটা, সেই বলের দিকটার সাথে যখন আমার বেগের দিকটা তোমার 90 ডিগ্রি হয়, তখন আমরা সেখানে ওই যে তোমার একটা সার্কুলার পথ তৈরি হচ্ছে, সেই সার্কুলার পথের যে ব্যাসার্ধ এবং পর্যায়কাল, সেটা আমরা বের করছি। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের আলোচনা, এবং এখান থেকে তোমার ম্যাথ আসে, তোমরা ম্যাথগুলো নিজে থেকে প্র্যাকটিস করে নিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করিও। আর হ্যাঁ, আমি ক্লাস দিতে অনেক লেট করতেছি, এর জন্য আমি খুবই দুঃখিত। আমি আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা এটা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি আরও ফাস্ট তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করব।